রাত 3টে বাজে। আমার কানে একটা ভয়েস আছে, রে যাবি না? আমার মামার বাড়িতে একজন ডাইনি আছেন, বলে আমার 3জনের প্রাণ চাই, 3জন মহিলার প্রাণ চাই। মেয়েটা ফ্রক করে দাঁড়িয়ে আছে, একটা সাইডটা পুরো পুড়ে গেছে। ও তো আমার সামনে আছে, ও আমাকে নিয়ে যাবেই, ও বলছে আমাকে নিয়ে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ না ওকে? মনে হয় কেউ তাদের ছাদের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঝুম 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 ঝুম। তুই মরেও শান্তি পেলি না। আমাকে একটা কৃপি হাসি দিয়ে বলছে, কিরে যাবি না? মানে ওই বউটা ওঝার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে, দিয়ে বলে, কিরে চিনতে পারছিস? দেখে আমার পিঠের থেকে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, সে 10 দিনের মাথায় মারা যায়। জাস্ট ওখানে দাঁড়ায়, মাকে দেখেই বলে যে তোর বাড়িতে তোর ননদ এখনো অব্দি আছে, তোমার মামিকে একদম পুরো মেরে ফেলবে। একটা বউ শাড়ি পরা ফ্যানে ঝুলছে, রক্ত টপ টপ হয়ে পড়ছে নিচে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে রবিবার, আজকে ভয় পাওয়ার দিন। বাইরের ওয়েদারটাও সাংঘাতিক। আজকে আপনাদের সাথে আমি দুটো ঘটনা শেয়ার করব কল রেকর্ডিংয়ের মাধ্যমে। প্রথম ঘটনাটি খেয়ালি আমাদের সাথে শেয়ার করেছে এবং তার পরবর্তী যে ঘটনাটি রয়েছে সেখানে আকাশ নিজের লাইফের একটি মারাত্মক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। ঘটনাটা শেষ অবধি শুনুন, জানান আপনার কোন ঘটনাটি ভালো লাগলো, এবং হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন শুনছেন সেটা অবশ্যই এখনই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, অ্যান্ড কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আমরা কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। আর একটা জিনিস আমি বলতে চাই, আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে আমার থেকে, বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান আমার থেকে, তাহলেও আমাকে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা ভিডিওর স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা সানডে স্পেশাল হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো খেয়ালি, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি গড়বেতে থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তুমি রিসেন্টলি এমন কিছু ঘটনা শেয়ার করেছো যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি মানে এরকম জিনিসটা না এখনকার দিনে দাঁড়িয়ে খুব একটা শুনতে পাওয়া যায় না, এবং ঘটনাটা এতটাই প্রবলেমেটিক একটা ঘটনা, এতটাই ভয়ের একটা ঘটনা। আমি যে এখন রেকর্ডিং করতে শুরু করেছি, আমার এখন থেকেই কেমন একটা উইয়ার্ড ফিলিং হচ্ছে, কারণ কিছুটা পোর্শন তুমি আমাকে জানিয়েছো ঘটনার। হ্যাঁ হ্যাঁ, এছাড়াও তোমাকে একটা কথা আমি বলে রাখি, ঘটনাটা আমি যখন তোমাকে রেকর্ডিং করে পাঠিয়েছি, তারপরে মানে তার পরের দিনেই আমি দেখছি আমার পায়ের মধ্যে একটা কালচিটে দাগ। তোমাকে আমি সেটা ছবি তুলেও পাঠাবো, তুমি দেখো। আর তুমি আমাকে যেটা বলছিলে, খুব ভুল যদি না করি, দাগটা অনেকটা আঙুলের দাগের মতো, মানে আঙুল চেপে থাকলে যেরকম দাগ হয়, হ্যাঁ 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 একদম, হয়তো অনেকটা সেরকম টাইপের। একদম একদম। ঘটনাটা মেনলি কি নিয়ে খেয়ালি? ঘটনাটা হয়েছিল একটা দিদিকে নিয়ে। তো যে দিদিটার বাড়ি ছিল আমার মামার বাড়িতে, আমার মামার বাড়ির লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাঁকুড়ার মুকুটমণিপুরের নাম শুনেছো? হ্যাঁ 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 শুনেছি। মুকুটমণিপুরের খুব পার্শ্ববর্তী এলাকায়, যেখানে আমার মামার বাড়ি ছিল, মাসির বাড়ি ছিল, এবং তার সাথে সাথে আমার কাকিমার বাপের বাড়ি। এগুলো আমি বলছি তার কারণ এগুলো ঘটনার সাথে রিলেট আছে কিছু জিনিস। তো
আমার মামার বাড়ির থেকে আমার মাসির বাড়ির দূরত্ব একটা পাড়ার যেরকম ডিস্টেন্স, মানে খুব কাছেই। তো আমার মাসির বাড়ির ঠিক পাশেই ছিল আমার কাকিমার বাপের বাড়ি, আর ঠিক বা পাশেই ছিল যার নিয়ে আজকে ঘটনা তার বাড়ি। তো তার বাড়িটার আমি একটু ডেফিনেশন দিচ্ছি। তার বাড়িটা তখন আজ থেকে 7-8 বছর আগে ঘটনাটা ঘটেছিল। ঠিক সেই সময়ে ওই জায়গার মধ্যে অনেক বড় ছিল বাড়িটা। তার সাথে সাথে তাদের পরিবারের প্রায় সবাই বাইরে থাকতেন, চাকরি করতেন। আর তার বাড়িটা বনেদি ফ্যামিলি ছিল। তো তার বাড়ির মধ্যে ছিলেন একজন দাদুর 2টি ছেলে। তার মধ্যে বড় ছেলের 2টি ছেলে 1টি মেয়ে, আর ছোট ছেলের 1টি ছেলে 1টি মেয়ে। তো বড় ছেলের যে মেয়ে তাকে নিয়েই আজকে ঘটনা। তো আমি তার নামটা কিছু কারণে গোপন রাখছি, তার নাম আমি ধরে নিচ্ছি অনু, ঠিক আছে? তো অনুদিকে যদি আমি কথার মাধ্যমে প্রকাশ করি তাহলে সে সত্যিই ছিল রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। কেন বলছি? কারণ অনুদির হাতের কাজ ছিল খুব সুন্দর, এবং সেই সময়ের আমাদের যে এইচএস এক্সাম হয় গোটা বাঁকুড়ার ডিস্ট্রিক্টের মধ্যে সেই র্যাঙ্কের মধ্যেও ছিল। এরপর এইচএস এর পরে সে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভর্তি হয়। ওকে। আর অনুদির ফ্রেন্ড ছিল আমার কাকিমা। তো অনুদি ছোট থেকে ওই গ্রামেরই একটা ছেলেকে ভালোবাসতো, যেটা আমার কাকিমারাও জানতো। কিন্তু কিছু কারণবশত বলতে পারেনি। কিছু কারণ বলতে প্রথমত সে একটা গ্রামে থাকে, লোকে কি বলবে এটা একটা ভয়। সেকেন্ডলি অনুদি ভাবছিল যে যদি তাকে না বলে দেয়, কারণ সে জানতো না যে ছেলেটা তাকে ভালোবাসে কি বাসে না। ঠিক আছে, সবাই বলতো যে তোকে ভালোবাসে, কিন্তু তাহলেও একটা নিজের মনের মধ্যে তো থাকে যে না ভালোবাসে কি বাসে না, আমাকে তো কোনোদিনও নিজে এসে বলেনি। তো এটা একটা ছিল, এই জন্য সে এতদিন বলতে পারেনি। এরপর সে এইচএস এর গন্ডি পেরায়, কলেজে যায়। তখন সে রিয়েলাইজ করে যে না, এরপর যদি আমি না বলি তাহলে হয়তো আমি হারিয়েই ফেলবো। তো এই জন্য সে কি করে, যখন সে কলেজে ভর্তি হয় তারপরে একদিন সে ছেলেটাকে তার মনের কথা বলেই ফেলে। ছেলেটা উল্টে রিয়াকশনে সেরকম কিছু আর কি দেয়নি, কারণ ছেলেটা তখন বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না। ঠিক আছে, একটা রিলেশনশিপে যেতে গেলে মোটামুটি তার বাড়ির অবস্থা ভালো থাকতে হবে। আর অনুদি বললাম না, খুব একটা বড় ফ্যামিলির একজনের মেয়ে। সেখানে একটা ছেলে যেখানে মোটামুটি একটা ভালো ইনকাম থাকতে হবে, সব দেখেই ছেলেটাকে তার বাবা মেনে নিবে। এই জন্যে ছেলেটা তাকে না বলে দেয়। আর একটা ব্যাপার যে গ্রামে একটা কোনো ছোট খাটো জিনিস যদি কেউ শুনতে পায়, সেই জিনিসটাকে নিয়ে যে কত বড় একটা ইনসিডেন্ট ঘটাবে, চারিদিকে মানে রটিয়েই যাবে যে এটা এরকম হয়েছে, বা হয়তো ঘটেছে এক আর বলবে তারা আর এক। তো এরকম যে ইনসিডেন্টটা ঘটেছিল, কোনোভাবে গ্রামের কেউ এটা জেনে গিয়েছিল। তো গোটা গ্রামে তারা এমন ভাবে রটিয়েছে যে অনুদিদি আর ছেলেটার মাঝে কিছু চলছে। এরপরে একটা গ্রামের মধ্যে যদি এইসব ব্যাপারে আলোচনা হয়, অবভিয়াসলি তার বাবার কানেও আসবে, তার বাবার কানেও ঘটনাটা আসে যে তার মেয়ে প্রেম করছে। আর গ্রামের মধ্যে প্রেম করা মানে সত্যি মানে কি বিরাট যে দুষ্কর একটা ব্যাপার, মানে সেটা তো কিভাবে বলবো আর কি। তো কি হয়, অনুদির বাবা জানতে পেরে যেরকম হয়, খুব স্ট্রিক্ট ছিল তারা কি করে, অনুদিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। আর তার মা তো তাকে মারধরও করে। ঠিক আছে, এরপরে তারা মানে অনুদি বোঝাতে চায় যে আমি ওর সাথে রিলেশনশিপে যাইনি, কিন্তু কেউ সেই সময় তার কথা শোনে না। আর তার দাদারাও বাইরে থাকে, যে বাড়িতে বোঝাবে বা কিছু, দাদারাও বাইরে থাকে পড়াশোনার জন্য। তো কেউ বোঝানোর মতো ছিল না, উল্টে সবাই অনুদির ঘাড়ে দোষ দেয়। এরপর কি হয়, অন্যদিকে তারা একটা ঘরের মধ্যে পুরো বন্ধ করেই রাখতো। ওই যেটুকু বাথরুম যেত সেটুকুই, তাছাড়া তাকে মানে বাড়ির থেকে বেরোতেই দিত না। এমনকি কলেজও তার যাওয়া বন্ধ করে দিয়েছিল। টিউশনটা পড়তে বাইরে যেতে হবে বলে তার বাড়ির মধ্যেই সব টিউশন ঠিক করে দিয়েছিল, যাতে তার বাইরে যেতে না পারে সে। এরপর এরকম করে কাটছিল। আর অনুদির মেন্টালি অবস্থা তখন কি হবে তুমি তো মানে ভাবতেই পারছো। একটা মেয়ে যে একটা ছেলেকে এতদিন পর সাহস করে প্রপোজ করলো, সে তাকে রিজেক্ট করে দিল, সেটা যেরকম তার একটা মনে একটা লেগেছে, তারপরে তার বাড়িতে তাকে ভুল বুঝে এরকম ভাবে একদম আলাদা করে দিল সবার থেকে, সেটাও একটা। তো অনুদিদি একদম ডিপ্রেশনে চলে যায়। এরপর তার পড়াশোনাটাও ঠিক যাচ্ছিল না। সে একজন টপার, মানে বোর্ড র্যাঙ্ক করা তখনকার দিনে অতটাও মুখের কথা নয়।
তার মধ্যে সে বোর্ডে র্যাঙ্ক করেছে, এরপর সে কলেজে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছে, তো তাকে একটা মানে পড়াশোনার মধ্যে তাকে থাকতে হবে, কিন্তু সে পড়াশোনার থেকে সে একদম ডিটাচ হয়ে গিয়েছিল। তো একজন কেউ যদি তার বেস্ট ভার্সন থেকে আস্তে আস্তে তার একদম খারাপ ভার্সনে চলে আসে, তার মনের অবস্থাটা কি হবে তুমি তো বুঝতেই পারছো দাদা। ঠিক সেই রকমই অনুদির অবস্থা ছিল। এরপর কি হয়, এরকম করেই দিন কাটছিল, অনুদির কোনো কিছুতেই মন বসছিল না। তা এর মধ্যে তার দাদারাও আসে, এর মধ্যে তার দাদা তার ফ্যামিলি সবাই মিলে ঠিক করে অনুদির বিয়ে দেবে। তো বাঁকুড়া কলেজেরই কোনো এক প্রফেসরের সাথে অনুদির বিয়ে ঠিক করে তারা। অনুদি তো একদমই রাজি হয় না, অনুদি বলে না আমি বিয়ে করব না, কারণ সেই সময় একটা সেই সদ্যজাত এইচএস দিয়ে একটা মেয়ে, ঠিক আছে, তার কাছে তখন তার ড্রিম ছিল যে সে তার কেরিয়ারকে কি করে করবে, কিন্তু তার সেই সময় এমন অবস্থা ছিল যে তার মানে মাথার থেকে সব ফোকাস, তার ড্রিম সব বেরিয়ে গিয়েছিল, এমন অবস্থা তার হয়েছিল। তাই সেই সময় সে সব প্রত্যাখ্যান করে, যতগুলো তার ইয়ে আসে ম্যারেজের প্রপোজাল আছে সে তো প্রত্যাখ্যান করে, এবং তার মা বাবা কি করে এটা জোর করে তার একটা বিয়ে ঠিক করে দেয়। এরপর কিছুদিনের মধ্যেই ছিল অনুদিদির কলেজের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, ঠিক আছে। তো পরীক্ষার দিন কি হয়, পরীক্ষার দিন সকালে দাদা তুমি শুনলে আশ্চর্য হবে, সকালবেলায় অনুদির মা যেরকম হয় না আমরা পরীক্ষা দিতে যাই তো সকালবেলায় রিভিশন একটা ব্যাপার থাকে, তো বাড়ির লোক সকালে তুলে দেয় যে না মেয়ে যা যতদিন যাই পড়ুক যে সকালে একটা রিভিশন সেটা আলাদাই, ঠিক আছে। তো সেই রিভিশনের জন্য তার মা তাকে ডাকলো সকালে 6:30টার দিকে যে ডেকে দিই তাহলে মেয়ে উঠে পড়বে। তো ডাকছে, নক করছে, সে কিছুতেই দরজা খুলছে না। তো ভাবলো হয়তো তার সেই দিনে পরীক্ষা, তো তার আগের দিন হয়তো অনেক রাত জেগে পড়েছে, তাই কিছুক্ষণ পরে ডাকবে। আবার 7:30টার সময় ডাকতে যায়, এবারেও কোনো সাড়া নয়। এরপর তো এত জোরে জোরে অনুদির মা ডাকতে থাকে যে তার দাদারাও উঠে যায়, তার বাবাও উঠে যায়, সবাই এসে দরজা ভেঙে দেখে যে অনুদি আত্মহত্যা করেছে। এবং সে কি করেছিল, ফ্যানের মধ্যে দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তার আত্মহত্যা সে একটা চিঠিও লিখে গিয়েছিল, যেখানে সে তার মেন্টালি অবস্থা কিরকম ছিল সেই সমস্ত বিবরণ করে গিয়েছিল, এবং বলেছিল যে সেইখানে তার ছেলেটার কোনো দোষ নেই বা কারোর কোনো দোষ নেই তার এই মৃত্যু হওয়ার ক্ষেত্রে। তো এরপর যেরকম হয় যে বাড়ির লোক খুব ভেঙে পড়ে, তাদের একটা একমাত্র নয় বড় মেয়ে ছিল বংশের, সে মারা গেছে। তারপরে একটা এরকম জোয়ান মেয়ে, সেই গ্রামে মানে একদম পুরো মৃত্যুটা একদম কি বলবো খুব মানে মর্মান্তিক ব্যাপার একটা গ্রামের মধ্যে। সবার আর কি তখন খুব মন খারাপ গোটা গ্রামের, কারণ মানে শুধু একজন মেয়েকে নয়, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন ভালো মনের মেয়ে, সবাইকে মানে এরকম একজন মেয়েকে তারা হারিয়েছে, ঠিক আছে। তো গোটা গ্রামে একটা সেরকম একটা হারহিম করা পরিবেশ, তখন একটা সদ্যজাত মেয়ের মৃত্যু হয়েছে, তাদের তো একদম পুরো মানে ছমছমে একদম পরিবেশ গোটা গ্রাম জুড়ে। এর মধ্যে কি হয়, অনুদির মা খুব অসুস্থ হয়ে যায় মেয়ের এরকম মৃত্যু দেখে। তো অনুদির মাকে ওখানে বাঁকুড়া হসপিটালে ভর্তি করা হয় এর মধ্যেই। এরপর অনুদির মা এত বাড়াবাড়ি হয়েছিল যে অনুদির শ্রাদ্ধের কাজও ভালো করে হয়নি। আর অনুদি যেদিন মারা যায় সেদিন আমার যে কাকিমা, আর আমার কাকিমার সম্বন্ধে একটুখানি বলে রাখছি, আমার কাকিমারও এইচএস এর পর আর কি বিয়ে হয়ে গিয়েছিল, যেহেতু কাকিমার বাড়ির অবস্থা ভালো ছিল না, তাই তারপরে সে আমাদের বাড়িতে এসেই পড়াশোনা করছিল। ইতিমধ্যেই যখন অনুদি মারা যায় সেই সময়টাতে কাকিমা তার বাপের বাড়ি গিয়েছিল, ঠিক আছে। তো কাকিমা বাপের বাড়ি ঘুরতে গিয়েছিল। অনুদি যেদিনে মারা যায় সেদিনে অনুদির ওই বিধ্বস্ত চেহারা কাকিমা গিয়ে দেখে, ঠিক আছে। এরপর কাকিমা দেখে কাকিমা পুরো একদম ভেঙে তো পড়েই, তার সাথে সাথে কাকিমার মানসিক ভাবে সেই জিনিসটা খুব এফেক্ট করে। এরপর যেদিনে মারা যায় সেদিনে কাকিমা একদম কান্নাকাটি করতে থাকে যে আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবই। তো আমার কাকাই গিয়ে সেদিনে কাকিমাকে নিয়ে আসে বাড়িতে। এরপরে আমার কাকিমার আমি কিছু আচরণ বলে দিই। কাকিমা মানে সারাদিন ঘরে এক কোণে বসে কাঁদছে, বলছে ও তো আমার সামনে আসে, ও আমাকে নিয়ে যাবেই, ও বলছে আমাকে নিয়ে চলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ না ওকে? আমি দেখতে পাচ্ছি, ওই দেখো আমার সামনে বসে আছে। ঠিক এইরকম করে কাকিমা কথা বলছে। সবাই বাড়ির খুব মানে অবস্থা একটা খারাপ যে এরকম কেন বলছে, বা ভেবেছে হয়তো যে না কাছের বন্ধু হয়তো মৃত্যুটা মেনে নিতে পারেনি তাই হয়তো এরকম বলছে। কিন্তু দিনকে দিন আমার কাকিমারও অবস্থা খারাপ হচ্ছে। এই সময় আমাদের পাড়াতে একজন
থাকে যে মানে একজন মহিলা, যিনি হচ্ছে ওই মনসা ঠাকুর আছে না, মনসা ঠাকুর তাকে ভর করে। তো তার কাছে কাকিমাকে শনিবার দিন নিয়ে যাওয়া হয়। তো কাকিমাকে নিয়ে যাওয়ার পরে ঝাড়ছেই মানে ওনারা একটা কিছু করেন, যেটা মাথায় এরকম করে হাত বুলিয়ে দেয়, মানে চুলটা খুলে হাত বুলিয়ে দেয়। তারপরে মানে ওটা কন্টিনিউ 3 দিন করতে হয়, ঠিক আছে? তো ওইটা করে, তারপর কাকিমা না আস্তে 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 সুস্থ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এর মধ্যেই আমার মামার বাড়ির পরিবেশের একটু ঘটনা বলি। অনুদির মা তো তখন হসপিটালে ভর্তি। এরপর অনুদির যে মানে শ্রাদ্ধের যে কাজটা হয়, যেটা 4 দিনে হয়, মানে আত্মঘাতী মৃত্যুর কারণে যেটা 4 দিনে হয়, সেটা সেরকম 4 দিনে খুব মানে কি বলবো, খুব কম সময়ে যা হোক করে আর কি সারা হয়েছিল। কারণ তখন তার মাও মানে একদম মরণ বাঁচন অবস্থা, সেই সময় হসপিটালে ভর্তি। তো খুব ভালো করে তারা করতে পারেনি ভালোভাবে, বা এটা ভালোভাবে করার তো কোনো কথাই নয়, কিন্তু তাহলেও যতটা মানে রুল মেনে করা যায় ততটা তারা করতে পারেনি। গ্রামে এরপর শুরু হয় কি হয়, আমার বললাম না যে অনুদির বাড়ির পাশেই ঠিক আমার মাসির বাড়ি ছিল। এখানে কি হয়, আমার মাসির বাড়িতে রাত প্রায় 9টা কি 10টা বাজলেই ওরা তো শুয়েই পড়তো। সেই সময়টাতে মানে গ্রামের লোক এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ঠিক আছে? তো তাদের কাছে 10টা মানেই অনেক রাত, গভীর রাত। তো ওরা শুয়ে পড়ে। রাত্রে বেলায় মনে হয় কেউ তাদের ছাদের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঝুম 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 নুপুরের আওয়াজ হচ্ছে। তো এটা একটা মানে খুব ভয়ের বিষয়। পাশের বাড়িতে এরকম একজন মারা গেছে, বাড়ির ছাদ দিয়ে এরকম আওয়াজ আসছে, মানে কোনো রকমে তারা থাকছিল, ঠিক আছে? আবার তার কিছুদিন পর কি হয়, আমার দিদিরা, আমাদের মানে আমার মাসির যারা মেয়ে, তারা তাদের বাড়ির থেকে দেখতে পায় যে অনুদির ঘরের যে অনুদির যে রুমটা ছিল, সেই রুমের মধ্যে লাইট জ্বলছে। কিন্তু এটা একদম পুরো আনএক্সপেক্টেড ব্যাপার, কারণ অনুদীপ মারা যাওয়ার পরে তার রুমটাকে পুরো লক করে দেওয়া হয়েছিল। কারণ ওই একটা রুমে কেউ যদি সুইসাইড করে, সেই রুমে এমনিতেই কেউ ঢুকতে চাই না, তাই ওই রুমটাকে লক করে দেওয়া হয়েছিল। সেই রুমে লাইট জ্বলা মানে বিশাল একটা ভয়ের ব্যাপার। গোটা শুধু আমার মাসির বাড়ি নয়, আমার যে কাকিমা বলছিলাম, যার কথা, কাকিমার যে ভাই, সেও মানে কি হয়, গ্রামের দিকে তুমি জানবে নাকি জানি না, ওখানে আর কি সেই সময় টয়লেট ছিল না। তো যেটা হতো মানে বাড়ির পিছন দিকেই আর কি কোন একটা তোমার টিন দিয়ে ঘিরে টয়লেট ছিল, ঠিক আছে? তো কি হয়, আমার কাকিমার ভাই আর তার একটা ভাই, তারা দুজন মিলে রাত্রেবেলায় টয়লেট যায়। এবার যেখানে টয়লেট, সেটা হচ্ছে আমার মাসির বাড়িরও পিছনে, মানে তাদের যেখানে টয়লেটটা ছিল, সেই টয়লেটটা থেকে অনুদির বাড়িটাকে একদম স্পষ্ট দেখা যাবে। এবার তারা টয়লেট যায়, যাওয়ার পথে তারা লক্ষ্য করে অনুদির ঘরটার দিকে একদম এক নাগাড়ে একটা কালো বিড়াল তাকিয়ে আছে। তো সেটাতে দেখে তারা ভয় পেয়ে যায়, কারণ সেই সময় একেই ওরকম অবস্থা, চারদিকে আমার মাসির বাড়িতে এরকম ঘটছে, মাসির বাড়ির থেকেও সবাই জানতে পারছে যে এরকম ব্যাপার হচ্ছে, একদম গা ছমছমে পরিবেশ, ওইরকম একটা জিনিস দেখতে পায়। সেই সময় যখনই তারা উপর দিকে অনুদির রুমটার দিকে তাকায়, তখন দেখে না হট করে একটা কি যেন সরে গেল, মানে একটা ছায়া সরে গেল। তো তারা তো যে কোনো ভাবে টয়লেট সেরে সঙ্গে সঙ্গে বাড়ি ছুট। এরপরেও মানে গ্রামের মধ্যে গোটা গ্রামের সবাই একদম ভয় পেতে শুরু করে। কেউ একদম সন্ধে হওয়ার পর থেকে তো অনুদির বাড়ির সামনের দিকে পেরিয়ে যাওয়া মানে একদম দুষ্কর ব্যাপার, যে কি করে পেরিয়ে যাবে ও তার বাড়ির দিক থেকে। এত ভয় সবার, মানে খুব ভয়। কেন? কারণ এরকম একটা ব্যাপার, তো ভয় তো হবেই, এটাই তো হচ্ছে বাস্তব। এরপর গ্রামের অনেক লোকই অনেক রকম ফিল করতে থাকে, যেরকম কেউ তাদের বাড়ির পাশ থেকে পেরিয়ে যাচ্ছে, এরকমই চলছিল গ্রাম। তো এরকম চলাকালীন অনুদির মা একটু আগে থেকে বেটার হয়, তো সে বাড়ি ফিরে আসে। এরপর গ্রামের সবাই ঠিক করে যে এরকম যেগুলো হচ্ছে গ্রামে, সেগুলো তো ঠিক হচ্ছে না, তার বাড়িতে গিয়ে তো বলতে হবে সেই ব্যাপারটা। সবাই প্রথম বলতে কিন্তু বোধ করছিল, কারণ অনুদিত তো সেরকম বয়স থাকেনি, তারপরে এরকম ভাবে সে মারা গেছে। কিন্তু একদিন এইগুলো নিয়েও যাচ্ছিল না, কারণ তারা বেরোতেও পারছিল না সন্ধ্যের পরে, এরকম পরিবেশ। তার বাড়িতে, অনুদির বাড়িতে কিছু গ্রামের লোক মিলে ঠিক করে যে বলবে। তো তারা যথারীতি বলতে যায় অনুদির বাড়িতে। তার বাবাকে গিয়ে বলে যে দেখুন, আপনাকে বলতে খুব মানে লজ্জা করছে, কিন্তু কি করব, আমাদের যা অসুবিধা হচ্ছে সেটা তো আমরাই বুঝতে পারছি, আপনারা কি কিছু ফিল করছেন? এরকম 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 ব্যাপার সবকিছু বলে যে আমরা এরকম দেখতে পাচ্ছি, সবাই এরকম ফিল করছে। সেই সময় অনুদির বাবা পুরো কান্নায় ভেঙে যায়,
বলে যে মা তুই মরেও শান্তি পেলি না, কি বলবো, তোমরা আমার মেয়ে মরে যাওয়ার পরেও তোমাদের শান্তি হয়নি, তোমরা আবার এসেছো, তোমরা আবার এরকম করছো, এরকম বলে অনুজির বাবা। কারণ সেই সময় তারও মানসিক অবস্থা ঠিক থাকেনি। আর সত্যি কথা বলতে এটা ঠিক না ভুল আমি জানি না, গ্রামের লোকের কথায় অনুদির বাড়ির লোক কিছু ফিল করেনি অনুদির নিয়ে, ঠিক আছে, শুধু গ্রামের লোকরাই ফিল করছে। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি দাদা জানি না। তো এরপরে গ্রামের লোক আর কি বলে, গ্রামের লোক বলছে আর কি বলবো, তাদের তো আর হাতে কিছু নেই, কারণ যাদের হাতে ছিল তারা তাদেরকে বলতে গেছে, কিন্তু তারা তো কোনো মানে কোনো দেখলোই না ব্যাপারটাকে, এবং তারা ইমোশনাল হয়ে গেল। তো গ্রামের লোকেরা আর কিছু এখানে বলা থাকলো না, এরকম ভাবেই দিন কাটছিল। তো এরপর কি হয়, এর কিছুদিন পরেই যেরকম হয়, গ্রামে ধরো কারোর বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে নব দম্পতি যারা হয় তারা তো গ্রামে তাদের আত্মীয় বাড়িতে ঘুরতে আসে বিয়ের প্রথম প্রথম। ঠিক সেই রকমই ওই আমাদের মামার বাড়ির যে গ্রাম, সেখানে কারোর একজন বাড়িতে আত্মীয় এসেছিল, যারা দুজন নব দম্পতি, সেই তাদের সদ্যজাত বিয়ে হয়েছে, তাদের গ্রামে ঘুরতে গেছে। এরপর তখন তারা যখন ঘুরতে যায় সেই সময়টা আর কি অমাবস্যার সময় ছিল, মানে সেই দিনটা আর কি। যথারীতি তারা সকাল বেলায় যায়, ওখানে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে। সবাই জানো যে একটা কোথাও কেউ যদি ঘুরতে যায় বিকেল বেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে, তারা তাদের গ্রামটাকে বা তাদের গ্রামের বাজার সবকিছু ঘুরে দেখে। তো ঠিক সেই রকমই সেই নবদম্পতিও ঠিক করে যে তারা ঘুরতে যাবে বাজারের দিকে। এমনিতে গ্রামের একটা প্রাকৃতিক খুব ভালো পরিবেশ, তারপর মুকুটমণিপুর বুঝতে পারছো, মানে কাছাকাছি এলাকা, খুব সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য দারুণ। তারা এইগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর কি হয়, আস্তে আস্তে তাদের সন্ধে হয়ে যায়, ঠিক আছে। এরপর তারা হয়তো বাসে করে গিয়েছিল, এবার বাসটা একটা জায়গায় দাঁড়ায়, সেখান থেকে তাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে আর কি, ঠিক আছে। তো সন্ধে হয়ে যায়, এরপর এর মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে তারা তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করে। এরপর তারা মানে যাদের বাড়িতে গিয়েছিল তাদের বাড়িতে ফিরেও যায়। ফিরে যাওয়ার পরে সবাই লক্ষ্য করে যে মেয়েটার ব্যবহার, মানে আচরণে একদম অদ্ভুত, মানে তার আচরণ পুরো চেঞ্জ হয়ে গেছে। মেয়েটা কি করছে, মেয়েটা ওই ভিজে অবস্থায় গিয়ে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে, একদম হাঁটুটাকে উঠিয়ে মাথা নিচু করে, চুলগুলো সব একদম পুরো হাঁটু অব্দি বা ঘরের মেঝে অব্দি চলে আসছে, এরকম অবস্থা। তো তার বর তো সেটাকে দেখে একদম হতভম্ব হয় যে নতুন বউ ঘুরতে এসছে, এমনিতেই একটা গ্রামের লোকের কথা যে কি বলবে না বলবে। তো বলে তুমি এরকম করে কেন বসে আছো, তোমার কি হয়েছে? এক ধাক্কায় তাকে সরিয়ে দেয়, বলে খেতে দে, আমাকে খেতে দে, এরকম বলে টোনে, এরকম আর কি টোনে বলে। তার বর তো একদম পুরো হতভম্ব যে কি হচ্ছে এগুলো, কারণ তার কাছে তো পুরো ব্যাপারটাই অজানা যে এখানে এরকম কিছু হতে পারে। তো যাদের বাড়িতে যায় তাদের আর মানে বুঝতে বাকি থাকে না যে তার সাথে মানে সে পজেসড, এটা তারা বুঝতে আর বাকি রাখে না। এবারে গ্রামে এইসব ব্যাপার খুব নর্মাল, যে কাউকে ভূতে ধরেছে বা কিছু, খুব নর্মাল ব্যাপার। ওরা তো আর বুঝতে পারে না যে কে ধরেছে বা কাকে, মানে ওকে কে ধরেছে মেয়েটাকে। ওরা কি করে, সেই দিনে একজন ওঝাকে খবর দেয়। এবার আমি বললাম যে খুব বৃষ্টি হচ্ছিল সেদিনে, তো ওঝাকে খবর দিলেও সেদিনে ওঝা আসতে পারে না। ওঝা বলে যে আমি ফোনে কিছু মন্ত্র বলে দিচ্ছি, ওটা করলেও অন্তত সকাল অবধি ঠিক থাকবে, তারপর আমি সকাল হলেই যাচ্ছি। তো সেই রকম ভাবে ওঝা কিছু মন্ত্র পড়ে দেয়, বাড়ির সবাই সেদিনে কারোর ঘুম হয় না। তো সেই দিনের রাতটা খুব কষ্ট ভাবে তারা থাকে, এবং হ্যাঁ, তাকে শান্ত করার জন্য অনেক খাবারও দেওয়া হয়। আর সে একাই প্রায় 6-7 জনের খাবার খেয়ে নেয় একসাথে, যেন সে কতদিন খেতে পারেনি। তারপরে সে একটু শান্ত হয় খাবারটা খেয়ে। তো সকাল হতেই ওঝা আসে। ওঝা আসতেই মেয়েটি, মানে ওই বউটা ওঝার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকে, দিয়ে বলে কিরে চিনতে পারছিস? তো ওঝাও বুঝতে পারে যে সে অনুই, এটা বুঝতে পারে। বলে তখন তাও ওঝা একটু জিজ্ঞেস করে যে তুই কে? বলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? তখন ওঝা বলে ও তুই অনু? বলছে হ্যাঁ। বলছে তুই একে কেন ধরেছিস? বলছে আমার বাড়ির সামনে দিয়ে চুল খুলে পেরিয়ে যাচ্ছিল, ও কি জানে না আমি এখানে থাকি বলে?
মানে এই লাইনটা যখন বলেছে আমার তো গায়ে গুজবাম্পস দাঁড়িয়ে গেছে, যে এরকম করে মানে এটা একটা কত মানে ভয়ের ব্যাপার, যে এরকম করে বলছে যে ও কি জানে না আমি এখানে থাকি বলে, এরকম বলেছে। হয়তো সেই সময় কি হয়েছিল দাদা, যখন বৃষ্টি দিয়ে মানে খুব তাড়াতাড়ি তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছিল, কোনো কারণবশত হয়তো বউটার চুলটা খুলে গিয়েছিল। এবার অত তারা খেয়াল করেনি, তাদের কাছে তখন মেন টার্গেট ছিল যে বাড়ি কি করে পৌঁছাবো ওই বৃষ্টির মাঝে, তাই অত তারা খেয়াল করেনি। আর সেই সময়ে অনুদি তাকে ধরে নেয়, ঠিক আছে। এরপর ওঝা বলে যে তুই ওকে ছেড়ে দে। তো বলে আমি তো ওকে ধরতেও চাইনি, তো আমি ছাড়বো কেন, এখন আমি এতদিন পর একটা প্রাণ পেয়েছি, আমি ওকে ছাড়বো না। বলে যে না তুই ওকে ছেড়ে দে, আমি তোর মুক্তির ব্যবস্থা করে দেবো। বলছে মুক্তি? এত সহজে তো আমি মুক্তি পাবো না। বলে তাহলে তুই কি চাস? বলে আমার 3 জনের প্রাণ চাই, 3 জন মহিলার প্রাণ চাই। বলে যে কেন, তারা তোর কি ক্ষতি করেছে? বলছে ক্ষতি, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেছে আজকে। তো বলছে তাতে মেয়েদের কি হাত, মেয়েরা কি করেছে? বলে যে আমার মা আমাকে মারধর করে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে, এটা টর্চার নয়, এরকম বলে। এরপর ওঝা ঝাড়ফুঁক করে, মন্ত্র পড়ে, অনেক কষ্টে অনুদি রাজি হয় যে ওই মেয়েটার শরীর ছেড়ে দেবে। তো সেই সময় ওঝা তাকে বলে যে তুই যে শরীর ছাড়বি এটার প্রমাণ কি? তখন অনুদি বলে যে আমি যখন যাব তখন বাইরের একটা নিম ডাল ভেঙে দিয়ে যাব, আর ওই একটা কি রিচুয়াল আছে যে যখন যায় তখন তাকে দাঁড় করিয়ে একটা কলসি দেওয়া হয় হাতে, ভর্তি কলসি, ঠিক আছে। সেইটাকে নিয়ে সেই বউটা হাঁটছে, হাঁটতে হাঁটতে কি হয়, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর বাইরের থেকে সঙ্গে সঙ্গে নিম ডালটা ভেঙে যায়। সবাই তখন বুঝতে পারে যে অনুজি তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এরপরেও এই ঘটনাগুলো গ্রামের লোকেরা তার বাড়িতে বলার আর কি সাহস হয় না, কারণ আগের বারে তারা যা ব্যবহার পেয়েছে, এরপরে তারা তাদেরকে গিয়ে বলতে যাবে এটাও তাদের আর ক্ষমতা হয় না, যে এরকম বলেছে 3 জনকে নিয়ে যাবে, এটা তো একটা খুব রিস্কি ব্যাপার। কিন্তু তারা কি করে, তারা সবাই কি করে যে ওই তান্ত্রিকের বা ওই ওঝার কাছে একটা করে মাদুলি নিয়ে নেয় তাদের প্রোটেকশনের জন্য। এরপরে সবার একটা প্রশ্ন থাকবে যে ছেলেটার কি হলো, এটা আমি একটু পরে আসছি ব্যাপারটায়। এরপর কি হয়, আস্তে আস্তে অনুদির মা কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। অনুদি মারা যাওয়ার প্রায় 25 থেকে 30 দিনের মাথায় অনুদির মা হঠাৎ করে মারা যায় শ্বাসরুদ্ধ হয়ে। মানে এটা মরার কোনো কারণই ছিল না, কারণ ওর মায়ের যেরকম আর কি শরীরের অবস্থা হয়েছিল সেটা পুরোপুরি সে রিপেয়ার করে গেছিল, তাই তার মরে যাওয়ার বা মারা যাওয়ার কোনো রকম কোনো ইয়েই ছিল না, ঠিক আছে। কিন্তু তাও সে মারা যায়। এখানেও ঘটনাটা থেমে থাকলে ঠিক ছিল, যে তার মা তাকে টর্চার করেছে, মারা গেছে, কিন্তু সে তো বলে গেছে যে আমি 3 জনকেই নিয়ে যাব। এরপর কি হয়, প্রায় এই ঘটনাটা ঘটার প্রায় আরো 1 মাসের মাথায় অনুদির জেঠিমাও মারা যায়। এরপরে আস্তে আস্তে ঠিক তার থেকে এরপরের ব্যবধানটা একটু বেশি ছিল, 4 মাস পর কি হয়, অনুদির বলেছিলাম না অনুদির দাদা ছিল 2টো, তার মধ্যে অনুদির যে বড় দাদা তার বিয়ে হয়ে গিয়েছিল, তার হচ্ছে একটা মানে তার বউ প্রেগনেন্ট ছিল, ঠিক আছে। তো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, সে 10 দিনের মাথায় মারা যায়। 3 জন পর পর মারা যায় বাড়ির থেকে। তারপর গিয়ে গোটা গ্রামটা মানে এখন ঠিক আছে আপাতত, কোনো প্যারানর্মাল জিনিস অনুদির দিক থেকে আর হয়নি গ্রামে। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই 3 জনের প্রাণ যায় একটা ছোট কারণে, যে অনুদির বাবা তখন ঘটনাটাকে মানে ইমোশনালি নিয়ে নেয়, ঠিক আছে। গ্রামের লোকের তো কথা শুনেই না, ইমোশনালি নিয়ে নেয়। তো এই জন্য 3 জনের প্রাণ যায়। হয়তো সেই সময় যদি কোনো পুজো আর্চা করিয়ে নিত তাহলে অনুদির আত্মাটাও শান্তি পেত। আর এর মাঝে একটা কথা বলি, যে ওই যে বলেছিলাম না অনুদির মায়ের তখন শরীর অসুস্থ ছিল, তাই কি হয়, যেটুকু আমার জানা যে কেউ যদি এরকম আত্মঘাতীতে মারা যায়, তার যে অস্থি থাকে সেটা গয়ায় গিয়ে দিয়ে আসতে হয় যাতে তার আত্মা শান্তি পায়। কিন্তু সেই সময় তার মাকে নিয়ে এমন অবস্থা বাড়িতে যে তার গয়াটা মানে তার যে অস্থি সেটা কেউ গয়াতে দিয়ে আসেনি, তাই হয়তো এত উপদ্রব। তারপর এটাও হতে পারে যে তার বাড়ির প্রতি একটা টান ছিল। এরপর এই ব্যাপারটাই আসে যে ছেলেটার কি হলো।
ছেলেটা যখন জানতে পারলো ব্যাপারটা, তো ছেলেটা তো তখন ভেঙে ঠিক পড়েছিলই, কারণ হয়তো সেও মনে মনে তাকে পছন্দ করতো। কোথাও না কোথাও গিয়ে ছেলেটা নিজেকেও দোষী ভাবতে শুরু করে যে আমার জন্য এরকম হলো, ভাবতে শুরু করে। কিন্তু ওই যে একটা কথা যে সময় চলমান, সময় কারোর জন্য থেমে থাকে না। আস্তে আস্তে ছেলেটাও খুব বড় একটা চাকরি করে, SBI ব্যাংকে চাকরি পায় ছেলেটা। সে এখন সেটেলড, তার বিয়ে হয়ে গেছে রিসেন্টলি। কি হলো, এখানে শুধু অনুদির প্রাণটাই গেল, আর কিচ্ছু হলো না। আর বাকি 3 জনের নিষ্পাপ প্রাণ, তাদেরও প্রাণটাই গেল, এছাড়া কিচ্ছু হলো না। তাই আমি এই ঘটনাটার মাধ্যমে দর্শককে একটা কথাই বলতে চাই যে কোনোদিনও ডিপ্রেশনে চলে গেলে সবসময় চেষ্টা করবে সবার সাথে কথা বলার। কোনোদিনও একা একা বাড়িতে থেকে ভুলভাল চিন্তা ভাবনা মাথায় আসবেই, কিন্তু যদি ভুলভাল চিন্তা ভাবনায় তুমি সেই সময় কিছু করে নাও, সেটা তোমার যাবে, তোমার বাড়ির লোকের যাবে, আর কারোর কিচ্ছু এসে যাবে না। এক্স্যাক্টলি। তো ডিপ্রেশনের থেকে নিজেকে মুক্তি দিয়ে মেন্টালি কোনো ডক্টরের একদম সাহায্য নিয়ে নিজেকে সেখান থেকে বের করে কাজে ফোকাস করে আরো উঁচু জায়গায় নিজেকে নিয়ে যাও, যাতে সবাই ভাবে যে আমি কাকে হারালাম। এক্স্যাক্টলি। তুমি আমাকে আরেকটা জিনিস যেটা বলছিলে সেটা হচ্ছে যে এই ঘটনাটা ছাড়াও তোমাদের পারিপার্শ্বিক বেশ কিছু ঘটনা রয়েছে। হ্যাঁ, পারিপার্শ্বিক ঘটনা বলতে আমার এটা পুরো একদম আমার বাড়ির নিয়ে, এটা একদম মানে কি বলবো ঘটনা, এটা প্রায় কি বল, আমি আমার মা যখন প্রেগনেন্ট ছিল, মানে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখনকার ঘটনা, মানে আজকের থেকে 18 বছর আগেকার ঘটনা, ঠিক আছে, 18 কি 19 বছর আগেকার। তো আমি একটু বলে দিই, আমার বাড়িতে আমার বাবারা 2 ভাই এবং 1 বোন ছিল, ঠিক আছে। আমার পিসি সে 10 বছর বয়সে মারা যায় করে খেলতে গিয়ে কোনো একটা ভাবে তার বুকে আঘাত লাগে, ঠিক আছে। আমার পিসি এতটা চাপা স্বভাবের ছিল যে বাড়িতে বকবে বলে এই ঘটনাটা বলেইনি সে। তো এর মধ্যেই তার হয়তো কিছু হয়ে গিয়েছিল বুকে, তো খুব দেরি হয়ে গেছিল যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সে মারা যায়। এরপর মারা যাওয়ার পরে কেউ কিন্তু বাড়ির কিচ্ছু ফিল করতে পারেনি বা বলেনি হয়তো, কিন্তু পিসি যে বাড়িটাতে থাকতো, মানে যে ঘরটাতে, আমার বাড়ির যে ঘরে, সেই ঘরে আমার মা বিয়ের পরে থাকতো, ঠিক আছে। এরপর আমার মায়ের যখন প্রেগনেন্ট ছিল সেই অবস্থায়, তখন কত মাস হবে, 8-9 মাস। কি হয়, আমি একটু ঘরটার একটুখানি বর্ণনা দিয়ে দিই। মানে ঘরটা একদম ঢুকতেই একটা বেড পড়বে সামনে, পিছন দিকে একটা জানলা, সামনের দিকে একটা জানলা। তো সেই সময় আমার মা আমাকে বলেছিল সেই সময় আর কি ফুটবলের ওয়ার্ল্ড কাপ ছিল, ঠিক আছে। তো আমাদের উপরের ঘরে টিভি থাকে না, নিচের ঘরে টিভি থাকে। তো আমার বাবা আর বাবার বন্ধুরা সবাই মিলে তখন ওই ঘরে টিভি দেখছিল, আর মা আমাদের উপরের ঘরে একাই ছিল। উপরের মানে একদম পরপর 3টে ঘর। এবার তখন আমার যে কাকিমা, তাদের কারোর বিয়ে হয়নি, তো ঘরগুলো ফাঁকাই ছিল। আমার মাই একমাত্র ওইখানের যে মাঝের ঘরটা, সেখানে আমার মা থাকতো আর বাবা থাকতো। তো কি হয়, একদিন রাত্রে মা এরকম ঘুমোচ্ছে, ঠিক আছে। ঘুমের ঘরে হঠাৎ মা বুঝতে পারে যে মায়ের, আমি বললাম না যে একদম যে বেডটা যেখানে আছে তার পিছন দিকে একটা জানালা আছে, তো ওই জানালাটা হঠাৎ করে না খুলে যায়। মায়ের তখন ঘুমটা আর কি হালকা ভেঙে গেছে। এরপর মা বুঝতে পারছে যে মায়ের গোটা গায়ে একটা যেন কি একটা বাতাস পুরো একদম গোটা শরীরটাকে স্পর্শ করলো। এরপর ঘরে না একটা নাইট বাল্ব জ্বলছিল, ঠিক আছে। মা আর কি সেই সময় ঘুমের মধ্যে একদম ছিল। তো মা দেখে যে মা আর কি সবসময় কি করতো, ঘরের দরজাটা লক করেই ঘুমাতো, ঠিক আছে। কারণ তো কি হয়েছে, মা তখন শুনতে পাচ্ছে যে ঘরটা কেউ না নক করছে, হ্যাঁ, যে দরজা খোলো। তো মা না সেই সময় ঘড়ির দিকে তাকায় না, মা হয়তো ভাবে সকাল হয়ে গেছে, তো কাজের মাসি এসেছে, তো কাজের মাসি ডাকছে। ইতিমধ্যে মা লক্ষ্য করে ঘড়িটার দিকে, দেখে যে 3টে বাজছে আর বাবাও পাশে নেই। তখন মা বুঝতে পারে যে কে ডাকছে এই সময় আমাকে। তারপরে শুনতে পাই বলছে, বৌদি দরজাটা খোলো, নক করছে, বৌদি দরজাটা খুলো। তো এটা একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ, ওই 9-10 বছরের একটা মেয়ের গলার আওয়াজ। মায়ের তো একদম গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। মা এরপরে সেই সময় কি করবে মা খুঁজে পায় না। এবার ওইখানে থাকলে মা সেই সময় হার্ট ফেল করবে, এটুকু মা বুঝতে পারে। মা কি করে, একটা হয় না আমাদের ভয়ের মধ্যেও একটা সাহস আছে, সেই ভয়ের মধ্যে সেই সাহস নিয়ে মা দরজাটাকে খুলে সঙ্গে সঙ্গে এক দৌড়ে
মা নিচে নেমে যায়। মা বলছে আমি ভুলেই গেছি যে যখন আমি প্রেগনেন্ট বা কিছু, তখন আমার মধ্যে এতটাই ভয় কাজ করছে যে আমি দরজাটাকে খুলে সঙ্গে সঙ্গে একদম নিচে নেমে এসে বাবার কাছে দাঁড়ায়, বাবাকে বলে ঘটনাটা। বাবা বিশ্বাস করে না। এরপর মা, আমাদের এখানে না খুব বেশি এইসব কেউ বিশ্বাস করে না। এবার মা আমার ঠাম্মিকেও বলতে পারে না, কারণ যতই হোক তার মেয়ে তো, তো যদি তাকে নিয়ে এই ঘটনাটা বলে তো ঠাম্মিও ইমোশনাল হয়ে যাবে যে না তুই কি বলছিস এইসব। তো মা ঠাম্মিকে বলে না। মা যখন মামা বাড়িতে যায়, আমার মামা বাড়িতে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে বললাম না ওই ওঝা টোঝা, সেরকম একটা জায়গা আছে যেখানে সব ওঝা টোঝা বসে। তো মায়ের না শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছিল, এবার মায়ের প্রেগনেন্সি লাস্ট দিক, তো মা মামার বাড়িতে রেস্ট নিতে যায় সেই সময়টা মা ওখানে যায়, কারণ মা দিনকে দিন একদম পুরো আরো শরীর খারাপ হয়ে মা একদম রোগা হয়ে যাচ্ছিল। তোমাকে যদি আমি একটা ছবি পাঠাই যে মায়ের হেলথ যেরকম আগে ছিল, সেই সময়টাই একদম রোগা টিকটিকির মতন হয়ে গিয়েছিল মা। মানে ওখানে গিয়ে তখন মা ওদেরকে গিয়ে জাস্ট ওখানে দাঁড়ায়, মাকে দেখেই বলে যে তোর বাড়িতে তোর ননদ এখনো অব্দি আছে, একদম মাকে দেখেই বলে দেয় তারা। তো মাকে একটা কবচ দেয়, বলে এটা তুই পরে থাকবি, এটা খুলিস না, কারণ এই সময় তোর ভয় পাওয়াটা মানে খুব একটা মানে ভয়ের ব্যাপার, কারণ সেই সময় প্রেগনেন্ট। তো মা ওটা পরে থাকে, তারপর থেকে মা ফিল করতে পারে না। কিন্তু ওই আমাদের যে উপরের ঘর ওটা কিন্তু একদম ছমছমে, আর আমার সন্ধে বা রাত হলে একা একা মানে সেখানে গেলে না থাকা যাবে না। ওই ঘরটায় আমার মামিরাও যখন এসেছিল, আমার বাড়ির লোক বা আমিও কিন্তু কোনোদিনও কোনো কিছু ফিল করিনি, সত্যি কথা বলতে আমার বাড়িতে ফিল করিনি আমি সেরকম কিছু। আমার পিসিকে মানে কেন্দ্র করে আমি কোনোদিনও কোনো কিছু ফিল করিনি, কিন্তু এটা আমার মা ফিল করেছিল। আমার মামার বাড়ির থেকে যারা এসেছে তারাই ফিল করেছে। আমার মামিও ফিল করেছিল উপরের ঘরে গিয়ে, মানে উপরে উঠছে, সেই সময় আমার মামি ফিল করছে যে মামির ডান পাশে যেন কোনো একটা বাচ্চা বসে কাঁদছে। ঠিক আছে, মামি তো সেই দেখেই নেমে যায়, আর ভয়ের মানে চোটে তখন বাড়ির লোককেও কিছু বলতে পারে না। এরকম আর কি সব ঘটনা, মানে এগুলো আমার বাড়ির কেউ ফিল করেনি, এটা কিন্তু খুব সত্যি কথা, আমিও ফিল করিনি কোনোদিনও। আমার মা ফিল করেছে, আমার মামি ফিল করেছে, আমার একটি মাসিও ফিল করেছে। সে আমি হওয়ার পরে কদিন এসেছিল আমার অন্নপ্রাশনের আগে অবধি, তখন আমার মার একটু মানে শরীরটা খারাপ ছিল, বললাম রোগা টোগা হয়ে গিয়েছিল, তো খুব একটা বেশি কাজ করতে পারতো না। আমার মাসি এসেছিল, আমার মাসিও ঠিক সেই রকম ওই ঘরটাই ফিল করেছে। মাসি ফিল করেছে, মাসি ওরকম নখ বা ওরকম কিছু ফিল করেনি। আমার মাসি ফিল করেছে যে ঘরটার বাইরে কেউ যেন নুপুর পরে নাচছে বা হাঁটছে, ঘরটার বাইরে হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে, তাকে কিন্তু ডিস্টার্ব করছে না। এবার মাসি নাকি সবসময় ব্যাগের মধ্যে একটা ঠাকুরের মূর্তি রাখতো, তো মাসি কি করেছে, ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে গিয়েছিল, আর তার পরের দিন নাকি বাড়িতে বলেছিল যে কিছু যদি মনে না করো আমি নিচের রুমটাই থাকবো। তারপরে আমার স্বামী বলেছিল হ্যাঁ অবশ্যই, তারপরের দিন থেকে মাসি ওই নিচের রুমটাতেই ছিল, আর উপরে মাসি আর ভয়ে উঠেইনি। তো এইরকম ছোট ছোট ঘটনা, এগুলো আমার মাসিরা ফিল করে। আর আমি নিজে একটা ঘটনা ফিল করি যেটা খুবই ছোট, কিন্তু আমার মনে হয় এটা শেয়ার করা উচিত। কি হয়, এই 2023 সাল নাগাদ আমার দিদা ভাই, যাকে আমি দিদা ভাই বলি, সে আসলে আমার ঠাম্মি। আমার দাদুরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে যে হচ্ছে 4 নম্বর ভাই, এটা তার স্ত্রী। সে অ্যাকচুয়ালি ছোটর থেকে আমাকে নিজের মানে মেয়ের মতন ভালোবাসতো। মানে আমি বলতে একটু দ্বিধাবোধ করছি না, আমার মায়ের থেকেও বরং আমাকে বেশি ভালোবাসতো। ঠিক আছে, আমিও তাকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসতাম, এমন মানে অবস্থা, আমাদের এত টান ছিল আমাদের মধ্যে। তো 2021 সালে আমার দিদা ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। তো 2023 সালের নভেম্বর মাসে দিদা ভাই মারা যায়। এরপর দিদা ভাই মারা যাওয়ার পরে কিছু কিছু ঘটনা একটু অস্বাভাবিক ঘটে, যেরকম দিদা ভাইয়ের বাড়ির সামনে কল হঠাৎ খুলে যেত, যেন মনে হচ্ছে কেউ এখানে এসে পা ধুয়ে গেছে। মানে দিদা ভাই খুব ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এরকম থাকা, মানে বাইরে থেকে এলেই পাটা ধুয়ে ঘরে ঢুকতে হবে, হঠাৎ হঠাৎ এরকম কল পড়ে যেত। বা দিদা ভাইয়ের প্রসঙ্গে কোনো একটা কেউ কথা বললে ফট করে একটা কোথা থেকে কিছু পড়ে যাবে, এরকম আর কি হতো। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমার বার্থডের দিন। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকবার বার্থডেতে আমার প্রথম উইশটা আমি আমার দিদা ভাইয়ের কাছেই পেতাম। ঠিক আছে, তো সেইবারে বার্থডের দিন আমার খুব মন খারাপ হয় যে আজকের দিনটায় যে সব থেকে বেশি খুশি হতো, যে আমাকে সবার আগে উইশ করতো, সেই মানুষটাই নেই। আমি চুপ করে বসেই আছি ঘরে। তারপর আমি কি হয়, আমাদের মানে বাড়িটা একটুখানি কিরকম বলবো,
যে পুরোনো দিনের যেরকম জমিদার ফ্যামিলি গুলো দেখেছো, একদম ঘরটা একদম এইদিকে হবে, মাঝখানে উঠোন হবে, আবার এইদিকে ঘর হবে, ঠিক ওই রকম আমাদের বাড়ি, ঠিক আছে। আর ওই সাইডে বাথরুম, অ্যাটাচ বাথরুম কোনো কিছু নেই। তো আমি কি হয়, আমি তখন মানে রাত 12টা বেজে পেরিয়ে গেছে, 12:30 কি 1টা বাজবে, আমি বাথরুম যাই। বাথরুম থেকে এসে আমি মুখ ধুচ্ছিলাম। তো আমাদের যেখানে বেসিনটা আছে ওটা বাথরুম থেকে বেরিয়েই, ঠিক আছে, বাথরুম থেকে বেরিয়ে বেসিন, সামনে উঠোন, ঠিক আছে। তো আমি দেখি যে আমাদের উঠোনটার দিকে হঠাৎ, মানে মুখ ধুচ্ছি সে সময় আর কি, মুখে ফেস ওয়াশ আছে, সেই সময় আমি মানে চোখে জল নিচ্ছি, হঠাৎ করে আমি ওইদিকে তাকাই, দেখি খুব ফাস্ট মোশনে যদি একটা ছায়া পেরিয়ে যায় কিরকম লাগে সেটাকে দেখতে, ঠিক সেই রকম। আমি তো মানে একদম, আমি আমার লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা আমি নিজে ফিল করতে পেরেছিলাম। আমি মানে সেই সময় আর ধরে রাখতে পারিনি, আমি একদম পুরো চিৎকার করি, খুব জোরে চিৎকার করি। তো আমার মানে বাড়ির সবাই প্রায় উঠে যায়, সবাই এসে বলে কি হয়েছে কি হয়েছে। আমি তখন একদম বলি যে না না মানে কিছু হয়নি, আমার হাত পা তখন কাঁপছে, মানে আমি এমন জিনিসটা মানে ওই 1-2 সেকেন্ডের মধ্যে দেখেছি, যেটা আমার পুরো একদম মানে পুরো একদম শরীর পুরো একদম ঠান্ডা করে দিয়েছে। আমি এরপর একটু জল খেয়ে একটুখানি বসি, ঠিক আছে। এরপর বসার পরে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার, ঠিক আছে। আমার জামার মধ্যে একটা টিপ লেগেছিল, টিপ পাতা যেটা মানে টিপ পাতার মধ্যে যে টিপ গুলো থাকে যেগুলো আমরা কপালে পরি, ঠিক সেরকম একটা মেরুন কালারের টিপ। এবার আমাদের বাড়িতে মেরুন কালারের ওই সাইজের টিপ একমাত্র দিদাভাই ছাড়া কেউ পরতো না, ঠিক আছে, কেউ পরতো না বাড়ি, মানে মা সবারই একটা মানে আলাদা আলাদা সাইজের টিপ আছে। তো ওই টিপটা আর দিদাভাইয়ের গায়ের মানে স্মেল, একটা প্রত্যেকটা মানুষের একটা গায়ের স্মেল থাকে না, দিদাভাইয়ের যেরকম গায়ের স্মেল ছিল সেটা পুরো আমি আমার ওই টিপটার মধ্যে, টিপটা হাতে নিয়ে দেখি, বলি এই টিপটা আমার জামাতে কি করে আসলো। আমি এই টিপটার ছবি তুলে রেখেছিলাম, যদি আমার কাছে থাকে আমি তোমাকে ছবিটাও পাঠিয়ে দেবো। তো ওই টিপটা আমি আমার জামাই দেখে মানে একটু নার্ভাসই হয়ে যায়। এরপর তোমাকে আমি একটা কথা বলি, যে আমি না যদি কোনো একটা জিনিস নিয়ে ভয় পাই বা কোনো একটা জিনিস নিয়ে ভেবে ঘুমাই, সেই জিনিসটা না আমি কোনোদিনও আমার স্বপ্নতে দেখি না, কোনোদিনও না, আজ অব্দি মানে আমার জ্ঞান হওয়ার পরে যতদিন আমি চেয়েছি যে এইটা নিয়ে আমি স্বপ্ন দেখবো বা এইটা নিয়ে এই করব, কোনোদিনও আমি সেই রকম স্বপ্ন দেখিনি। সেই দিন রাত্রে আমি স্বপ্নে তো দেখি দিদাভাই এসেছে, ঠিক আছে, একটা চার্জারের পিন আমার মাথায় এসে আশীর্বাদ করছে, ঠিক যেরকম হাতির সুর হয় সেরকম হাতির সুরের মতো চার্জারের পিনটা আমার মাথায় এসে আশীর্বাদ করছে যে আজকে তোর জন্মদিন, আমি হয়তো আজ নেই, তোকে উইশ করতে পারলাম না, কিন্তু তুই এটা ভাবিস না যে তোর পাশে আমি কোনোদিন থাকবো না, আমি তোর পাশে সবসময় আছি, তুই সব জায়গায় সফল হবি। এইরকম করে আমাকে মানে এক গুচ্ছে পুরো আশীর্বাদ করে দিয়ে যায়। আর সত্যি বলতে ওই আশীর্বাদ আমার মাথায় এখনো অব্দি আছে, আমি সেটা তারপরে মানে তারপর থেকে ফিল করতে পারি। এই 2023 সালের আগে অব্দি আমার প্রত্যেকটা দিক থেকে মানে আমি যেটাই করতে যেতাম সেটাতেই আনসাকসেসফুল হতাম, কিন্তু 2023-এর পরে মানে ওই ইনসিডেন্টটার পরে মানে 2024-এর আমার অ্যাকচুয়ালি জানুয়ারিতে বার্থডে, তো জানুয়ারি 27 তারিখে, তো সেই সময় আমি এটা ফিল করেছিলাম। তো তারপরে আমি আর দিদাভাই নিয়ে কোনো কিছু ফিল করিনি। হ্যাঁ, আমার মার একটা জিনিস দিদাভাই নিয়ে ফিল করেছিল, ঠিক আছে। কি হয়েছিল, মা, আমি আর ভাই একটা রুমে ঘুমোই, ঠিক আছে। তো আমার মা সাইডের দিকে ঘুমোচ্ছিল, মা ফিল করছে মানে এটা দিদাভাই মারা যাওয়ার 1 মাসের মাথায় মা ফিল করছে, মা তখন শীতকাল, এমনিতে নভেম্বর মাস দিদাভাই মারা গেছে, আর দিদাভাই মারা যাওয়ার 1 মাস পর মানে ধরো ওই ডিসেম্বর মাসের মাঝামাঝি দিক করে, ঠিক আছে। তো মা ফিল করছে, মা সবাই ঢাকা নিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে, সবার মানে মায়ের আলাদা ঢাকা, ভাইয়ের আলাদা ঢাকা, আমার আলাদা ঢাকা, ঠিক আছে। তো মায়ের আলাদা ঢাকা নিয়ে মা ঘুমোচ্ছে, মা ফিল করছে যে মায়ের আমাদের মানে একদম যেখানে আমাদের বেডটা আছে, মা যে দিকটা শুয়েছে তার পাশে একটু গ্যাপ ছিল, ঠিক আছে। মা গ্যাপ করছে, ওই গ্যাপের মাঝখানে দিদাভাই এসে মাকে বলছে, আমার মায়ের নাম অ্যাকচুয়ালি অনিতা, ঠিক আছে। তো মাকে বলছে, এই অনিতা তুই ঘুমোচ্ছিস, দেখতে পাচ্ছিস তো পাশের ছেলেটা ঢাকা খুলে দিয়েছে, ঠান্ডা লাগছে, একদম গুটিয়ে একদম শুয়ে আছে, আর তুই নিজে ঢাকা নিয়ে ঘুমোচ্ছিস, ওকে ঢাকা দিসনি। দিয়ে এরপর মা কি হয়, মা সেই সময় উঠে, কিন্তু মা একবার মুখ থেকে ঢাকা কিছুতেই সরায়নি, মায়েরও ভয় লাগছে যে না ঢাকা খুললে আমি ওইরকম মানে যদি কিছু দেখতে পাই মাও সেটা দেখতে পারবে না, মানে এমন অবস্থা মায়েরও। তো মা কি করছে, সেই সময় মা একদম হাত দিয়ে দিয়ে দেখে যে সত্যি ভাইয়ের গায়ে কিন্তু ঢাকা নেই, একদম নিচে ঢাকা পড়ে আছে। তো মা সেই সময় মায়ের উঠার সাহস হয়নি, তার কিছুক্ষণ পরে আমি উঠেছি, ঠিক আছে। দিয়ে আমি উঠে মা আমাকে বলছে, বেটু দেখো না তোর ভাইয়ের গায়ে ঢাকা আছে নাকি। মা কিন্তু ঢাকা নিয়েই বলছে, মায়ের ঢাকা খুলেনি। আমি বলছি না তো ভাইয়ের গায়ে তো ঢাকা নেই। তারপরে আমি দেখলাম ঢাকাটা ভাই নিচে পড়ে আছে। তো আমি
ভাইয়ের গায়ে চাপা দিয়ে দিলাম ঢাকাটা। তো এরপর কি হয়, মা আর সেদিন আমাকে কিছু বলেনি, মা বলছে ঠিক আছে তুই ঘুমিয়ে পড়। দিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, আমি টয়লেট গিয়েছিলাম, তো টয়লেট থেকে এসে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপর কি হয়, মা তার পরের দিন আমাকে ঘটনাটা বলে যে এরকম আমি ফিল করেছি, আর আমি যখনই হাত দিয়ে দেখছি যে তোর ভাইয়ের গায়ে, তখন দেখছি সত্যিই তোর ভাইয়ের গায়ে ঢাকা নেই। আমি মনে মনে বললাম, অ্যাকচুয়ালি আমার যখন দিদাভাই মারা যায় তখন মানে দিদাভাইয়ের যে নিজের বৌমা, সে আসলে কলকাতায় থাকে, তো সেই সময় তার আসতে পারেনি। আর আমার মাই আর কি পুরো একদম যা করার সবকিছু আমার মাই করেছিল। তো মায়ের উপর না একটা আলাদা টান তৈরি হয়ে গেছিল সে সময়, আর মায়েরও দিদাভাইয়ের উপর একটা ওই কিছু দিনের মধ্যে একটা আলাদাই টান তৈরি হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো মা তখন দিদাভাইকে, মানে যেই সময় ঘুমের মধ্যে নাকি দিদাভাইকে দেখেছে, মা আর কি মানে দেখেছে বলতে ফিল করতে পেরেছে, এরকম কথা বলছে মায়ের সাথে ওই রকম, মানে মা বলছে মানে ক্যান্সারের পেশেন্টদের মানে গলার একটু ভয়েসটা তো তখন আস্তে আস্তে আলাদা হয়ে যায়, কারণ গলায় সে কথা বলতে পারে না, লাস্ট সময়টা একদম কথা বলতে পারেনি। মা ফিল করছে একদম লাস্টের দিকে যেরকম দিদাভাই ভয়েস ছিল ওই ভয়েসে দিদাভাই কথা বলেছে। তো মা তখন দিদাভাইকে বলেছে যে কাকিমা তুমি না চলে যাও, আমার না খুব ভয় লাগছে কাকিমা, আমি হচ্ছে কি বলে ঢাকা দিয়ে দিচ্ছি, প্লিজ তুমি চলে যাও, এরকম মা বলেছে। তারপরে নাকি তার ঠিক আধ ঘন্টা বা ইয়ের পর মা আর কি ফিল করছিল যে মায়ের মানে পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তো আমরা ফিল করতে পারি না যে আমাদের পাশে কেউ দাঁড়িয়ে আছে, দেখতে না পেলে আমরা ফিল করতে পারি, ঠিক সেরকম মা যেটা ফিল করছিল কিছুক্ষণ পরে সেই জিনিসটা মা আর ফিল করতে পারে না, তখন মা বুঝতে পারে সে দিদাভাই চলে গেছে। তো এরকমই ঘটনা। তারপরে দিদাভাই মারা যাওয়ার ধরো 2023 সালের নভেম্বর, 2024 এক বছর তো হয়ে গেছে, এই বছর হলে 2 বছর হয়ে যাবে। খুব কম বয়সেই মারা গেছে সত্যি বলতে। তো এই জিনিসগুলো হয়েছে ঘরে আমাদের, আর আমার বাড়িতে আর এর থেকে বেশি কিছু হয়নি এখনো অব্দি। এরপর ইনসিডেন্ট আছে বলতে, আমার মামার বাড়িরই, আমি বললাম না ওই গ্রামের দিক থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি প্রচুর ঘটে, প্রচুর, মানে কোনো শেষ সীমানা নেই। প্রত্যেকবার যখন যাই প্রত্যেকবারই এক একটা করে ঘটনা শুনি নতুন, খুব ছোট ছোট ঘটনা, কারণ যেগুলো দেখবে সত্যি ঘটনা হয় ওগুলো হয়তো খুব বড় হয় না, অনেকগুলো হয় অনেক ছোট ছোট হয়। ঠিক আমি যেগুলো তোমাকে বললাম এগুলো যেরকম ঘটেছে একদম রিয়েল ঘটেছে, কিন্তু খুব ছোট ছোট ভাবে। যেটা আমি তোমার প্রথম বললাম ওটা অনেকটা বড় ঘটনা ছিল, আর যেগুলো পরে পরে বললাম সেগুলো একদম ছোট ছোট ঘটনা, কারণ এগুলোই আমি ফিল করেছি, এর থেকে বেশি কিছু ফিল করিনি। এরপর তুমি যদি বলো আমার মামার বাড়িতে একটা, যেটা বলে না সবাই বলে ডাইনি, অ্যাকচুয়ালি ডাইনি জিনিসটা কি আমি একটুখানি ক্লিয়ার করে বলতে চাই সবাইকে। এবার সবাই বিশ্বাস করবে না সেটা তাদের উপর, কিন্তু আমি মানি যে ইফ দেয়ার ইজ এ পজিটিভ এনার্জি দেয়ার ইজ এ নেগেটিভ এনার্জি অলসো। তো এটা আমি খুব মানি, তো আমি বিশ্বাস করি। এরপরে অডিয়েন্স বিশ্বাস করবে নাকি সেটা একদম তাদের উপরে। তো তুমি যদি বলো আমি এই ঘটনাটা বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমার মামার বাড়িতে মানে বলা যায় যে ডাইনি হচ্ছে এমন একটা, যেরকম ধরো যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা ওই উইচক্রাফট করে এরকম করে তাদের একটা মানে ওটা একটা তাদের একটা সাধনা, তাদের যে গড মানে তাদের আমাদের কাছে সেটা শয়তান, তাদের কাছে সেটা গড, ঠিক সেই রকমই যেটা ডাইনি হয় তারাও একটা কিছু বিদ্যা করে। এবার তারা কি বিদ্যায় পড়া মানে কি বিদ্যা নিয়ে করে সেটা আমি কিন্তু জানি না পার্সোনালি, তো সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু তাদের একটা এরকম কিছু বিদ্যা আছে। আর যারা ডাইনি হয় তাদের নজর হচ্ছে খুব খারাপ হয়, মানে তারা মানে কি কিরকম বলছি, ধরো আমি তোমাকে বললাম যে কৌস্তবদা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, এটা যদি ওই ডাইনিটা তার মনে মনে ভেবে নেয় যে না একে তো খুব সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি ওকে তার মানে অটোমেটিক হয়তো ধরা হয়ে যায়। এই ইনসিডেন্টটা নিয়ে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করছি ছোট দেখে। আমার মামার বাড়িতে একজন ডাইনি আছেন, ঠিক আছে, যার নজর খুব খারাপ। সে একজন মানুষ, সে একজন মানে আমি বলবো না যে সে একটা ভূত বা কিছু, সে একজন মানুষ, কিন্তু তার নজর খারাপ, সে এরকম বিদ্যা কোনো কিছু আর কি করে, ঠিক আছে। তো তার নজর খুব খারাপ। তো আমরা মামা বাড়ি গেলেই আমার দিদা আমাকে বলে যে ওর কাছ থেকে সাবধানে থাকবি, এরকম আর কি আমাকে আগে থেকেই সাবধান করে দেয়। কিন্তু আমি কি বলবো, আমাকে না এরকম নেগেটিভ কোনো এনার্জি না সেরকম ভাবে যে কোনো এফেক্ট ফেলে সেরকম কিছু নয়। তো আমি তবে খুব একটা বেশি ভয় করি না, ঠিক আছে। তো আমি যখন মামার বাড়ি গিয়েছিলাম বা আমি আমার দাদার মুখ থেকে যেটা শুনেছি যে ওই যে মামার বাড়িতে একটা ডাইনি আছে, আমি একটা ছবি তুলে রেখেছিলাম, দরকার হলে আমি তোমাকে ছবিটা পাঠাবো। তো ওই ডাইনিটার বয়স হবে মোটামুটি 60 থেকে 70, ওকে সবাই ডাইনি বলে। এবার কেন বলে আমি তোমাকে সেটা বলছি। ও হচ্ছে কি বলে আমার নিজের চোখে দেখা আমার মাইমা, আমার যে বড় মামি, তাকে কি হয়েছিল, অষ্টমীর দিন মামি একটা নতুন শাড়ি পরে যাচ্ছিল। এবারে মামির রাশি না খুব হালকা,
আর হালকা রাশিকে তো এসব নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি এফেক্ট করে। তো মাসি একটা শাড়ি পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর মাসির এরকম খুব আছে যে মাসিকে এইসব জিনিস খুব তাড়াতাড়িও ধরে ফেলতে পারে। মাসির মানে মামির বাপের বাড়িতেও এরকম আর কি ধরেছিল। তো মামিকে এইসব খুব তাড়াতাড়ি এফেক্ট করতে পারে। তো কি হয়েছিল, আমার দাদা বারবার বলেছিল যে তুমি যদি যাও আমাকে বলে যাবে, কিন্তু সেই সময় আমার দাদা বাইরে থাকেনি। আর অষ্টমীর দিনে যে পুজো দেওয়ার ব্যাপার, মানে আমাদের মামার বাড়ির যেহেতু একটা বললাম না মুকুটমণিপুরের একদম পার্শ্ববর্তী একটা জায়গায়, সেখানে একদম একটা ছোট গ্রাম, মানে গ্রামের মধ্যে একটা জায়গাতেই পুজো হয়। তো কি হয়, সবাই অষ্টমীর দিনে সেখানে পুজো দেওয়ার জন্য সবকিছু রেডি করে পুজো দিতে যায়। আমার দিদা সেদিনে খুব অসুস্থ ছিল, তো মামিকে বলে যে এরপর দেরি হয়ে যাচ্ছে, তুমি গিয়ে দিয়ে এসো, কিচ্ছু হবে না। কি হয়েছে, মামি যখন ওই রাস্তা দিয়ে পেরোচ্ছে, তখন ওই যাকে আমরা ডাইনি বলে বলছি, সে আর কি মামিকে দেখেছিল, দেখে না কিরকম একটা দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর মামি ওইটাকে রেখে দিয়ে বাড়িতে আসার পর দেখছে, আমার দাদা দেখছে যে আমার মামি কিরকম একটু ব্যবহার করছে, হাসছে, কখনো কখনো খাচ্ছে, মানে কাঁদছে, কখনো 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 বলছে আমার খুব খিদে পেয়েছে, এরকম আর কি বলছে। ঠিক আছে, তো আমার দাদার ব্যাপারটা বুঝতে পারে যে কিছু তো একটা হয়েছে। দাদা বুঝতে পেরে কি করে, দাদার পৈতেটা না আমার মামির হাতে খুলে দাদার পৈতেটা বেঁধে দেয়, যাতে কোনো কিছু না হয়। আমার দাদা গায়ত্রী মন্ত্র জানতো, যেটা জপ করে দেয়। ওইটা করার পর আমার মামিকে আর কে ধরে রাখে? মামি তো সেই বলছে আমার হাতে খুব লাগছে, প্লিজ এটা খুলে দে, খুলে দে, খুলে দে, আমি এটা সহ্য করতে পারছি না, কেন তুই এটা আমাকে করেছিস, এটা খুলে দে না, আমি দেখ প্লিজ আমাকে খুলে দে, আমি এটা হাত দিতে পারছি না। মানে একটা খুব হালকা করে একটা বাঁধন দিয়ে আছে, আমার মামি ডান হাত দিয়ে সেটা খুলতে পারছে না, বলছে আমি এটা ছুতেই পারছি না, এরকম বলছে। তো যথারীতি আমার মানে মামার বাড়ির পাশের বাড়িতেই একটা দাদু থাকে, সে আর কি আমার মামির কাছে আসে, মামিকে বলে দেখেই বলে যে আবার অ্যাটাক করেছে। আর আমার মানে মামিকে বলেছিল যে একটা মানে কোনো কিছু একটা পরে থাকতে। ঠিক আছে, এটা আমার নিজের চোখে দেখা বলে বলছি, এটা একদম মামির সাথে ঘটেছে, কিন্তু সেটা আমি নিজের চোখে দেখিনি, তো এটা আমি নিজের চোখে দেখেছি বলে আমি বলছি পুরোটা। তো সে আর কি আমিও গেছিলাম, আমি সেই সময় ছিলাম। আমার মামিও না আমার দিকে সেই এরকম কটমট কটমট করে তাকিয়ে আছে, আমি না মাথাটা এরকম করে নিচু করে দাঁড়িয়ে আছি, আমি মামির চোখের দিকে তাকাতেই পারছি না। তো এমন বিভৎস লাগছে মামিকে। তো ওরা কি করে, ওই যে ওঝা এসেছিল, আমি জিজ্ঞেস করলাম পার্সোনালি যে কি হয়েছে, বলছে যে তোর মামির রাস খুব পাতলা, তোর মামিকে ও বারবার অ্যাটাক করতে পারে। আমি বললাম যে তাহলে কি এর মানে করণীয় কি? বলছে আমি তো তোর দাদাকে বলেছিলাম যে একটা এরকম তাবিজ এনে আনতে। তো আর কি আমাদের মামা বাড়িটা যেহেতু একটা গ্রাম অঞ্চলে, তাই ওখান থেকে বেশ দূরেই ওই জায়গাটা যেখান থেকে ওই তাবিজটা আনতে পারবে সে। ঠিক আছে, ওখানে সামনাসামনি কোনো সোনার রূপোর দোকান নেই, তাই আমার দাদা আনতে পারেনি। দাদা ভেবেছিল যে দাদা যেদিনে টিউশন পড়তে যাবে সেদিনে দাদা ওই ইয়েটা নিয়ে চলে আসবে, কিন্তু সেটা আর মানে আনতেও পায়নি বা ভুলে গিয়েছিল, এরকম করে চলে যাচ্ছিল বলে ওরা আর অত খেয়াল করেনি। তো বলছে আমি তো দাদাকে বারবার বলেছিলাম, ও এত খেয়াল করেনি, আজকে তাই আবার এরকম হয়েছে। তা আমি বললাম যে এরপর মানে আজকে কি করে ধরে রাখা যাবে, মানে যা করছে বাড়িতে আমরা তো মানে দেখতেই পাচ্ছি না। আমি সেদিনেই গেছি আর কি, অষ্টমীর দিনেই আমি আর কি গেছি, তো আমি দেখতে পাচ্ছি যে এরকম আর কি করছে। তো কি হয়, তা সে কি করে বলে, মামিকে বলে তুই এক গ্লাস মানে যেহেতু পাড়ার মানে ইয়ে, তো সে ওঝাটা মামি থেকে বড়, তাই গ্রামের বৌমা তো বলে বৌমা তুমি এক গ্লাস জল নিয়ে এসো। দিয়ে বলতেই মামি বলে যে কেন, আমাকে বলে আমার নাম তো খেয়ালি, বলে যে খেয়ালি যা তুই একটু এনে দে তুই জল। বলে না খেয়ালি আনবে না, তুমি গিয়ে তুমি নিজে নিয়ে এসো। তো অনেকবার জোর করার পরে আমার মামাও ছিল, দাদারা ছিল, সবাই জোর করছে যাও যাও গিয়ে নিয়ে এসো। তো নিয়ে আসার পরে কি করে, ওই যে জলটা মামি নিয়ে আসে, এবার ওই জলটাকে নিচে রাখতে বলে মেঝেতে। রাখার পর ওই জলটাতে দেখলাম হাত দিয়ে কিছুটা মন্ত্র পড়ে দিল ওই ওঝাটা। ঠিক আছে, তারপর মামিকে বললো এই জলটা তুমি 3 বার তোমার দুটো চোখে ঠেকাও। মামি কি বললো 3 বার চোখে ঠেকালো। তারপরে বলছে তুমি এবার একটু ভালো ফিল করছো? বলছে হ্যাঁ আমার শরীরটা না খুব হালকা হয়ে গেল। ঠিক আছে, এরকম আমার মামি বলছে। কিন্তু তারপরে মামিকে বললো যে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও। তারপরে ওঝাটা বাইরে গেল। তখন আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি হয়েছিল। বলছে যে ওই যে এখন কিন্তু ধরেই আছে, মানে বলছে যে এখন আমি যেহেতু জলটাই মন্ত্র পড়ে দিলাম তাই ও কিন্তু কিছু সময়ের জন্য ছেড়ে গেছে, কিন্তু আমি যেটা বলেছি সেটা যদি তোমার মামিকে পূর্ণিমার দিন না পড়ানো হয় তাহলে কিন্তু এবার তোমার মামিকে একদম পুরো মেরে ফেলবে, পুরো ডাইরেক্ট বলছে পুরো মেরে ফেলবে। তখন কিন্তু আর ডাক্তার কিছু করেই কিছু করা যাবে না। ঠিক আছে, আর আমি একটু বলে রাখি যে আমার মামির না বুকে প্রবলেম আছে। ঠিক আছে, তো
তো বলে যে তখন আর মানে ওইরকম ভাবে কিছু ভাবে মৃত্যু হয়ে যাবে কিন্তু। তো কি হয় এরপর আমার দাদাকে বলে যে দেখ তোকে আমি বারবার বলছি তুই ওটা নিয়ে আয়, নাহলে কিন্তু হবে না। আমার দাদা বলে ঠিক আছে। তারপরের দিন আমি বললাম যে তোর সাথে আমি যাব, চল, মামির এরকম অবস্থা, তো নিয়ে আসাটাই আমাদের উচিত তাড়াতাড়ি। তো তারপরের দিন আমি আর আমার দাদা মিলে ওটা নিয়ে আসি। তারপরে পূর্ণিমার দিনে ওই ওঝা কি করে, ওটাকে কিছু মন্ত্র পড়ে পুজো টুজো করে, ঠিক আছে, মানে ওটা অ্যাকচুয়ালি কালী মায়ের তারা সাধক আর কি, তো কালী মায়ের পুজো টুজো করে মামিকে ওটা পরিয়ে দেয়। তারপর থেকে আর মামির আর সেরকম কোনো প্রবলেম হয়নি। এরকমই সব ঘটনা আর কি গ্রামের। মানে তখন কিছুদিনের জন্য ছেড়ে গিয়েছিল, কিছুক্ষণের জন্য আর কি, ওই মানে যে ওই ডাইনিটা ছেড়েছিল, কিন্তু তারপর আবার অ্যাটাক করেছিল, এটা কিন্তু ঠিক কথাই। এরপর আমি মানে ওইসব জিনিস দেখে না তারপরের দিন আমি বাড়ি চলে আসি, সত্যি কথা বলতে। কারণ আমি বাড়িতে আমি একাই গিয়েছিলাম মামার বাড়ি, তো আমি যখন বাড়িতে বলি যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, তো বাড়িতে বলে যে না তুই চলে আয়। কারণ কি হয় বলছে যে তোর তো বিয়ে টিও হয়নি, তো তোকে অ্যাটাক করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো তারপরের দিন আমি বাড়ি চলে আসি। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। আজকের এই প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। ইভেন আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স লাগে, যোগাযোগ করতে পারেন এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপে টেক্সট করার মাধ্যমে। তাহলে চলুন আমরা পরবর্তী ঘটনাটি শুনে নিই। এবং এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে আকাশ। হ্যালো আকাশ, কেমন আছো? ভালো আছি। কৌতব, তুমি কেমনি আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, আগের বছর অগস্ট মাস থেকে আমরা এই রেকর্ডিংটা করার কথা ভাবছি, বাট কোনো একটা কারণে আমরা এই রেকর্ডিংটা করতে পারিনি বা করতে পারছি না। রাদার কি ঘটেছিল আকাশ, একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার থেকে। ওকে, তো ফার্স্ট আমি বলে রাখি যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কি আমি ঘটনাটা বলতে পারছি, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর তোমার পুরো টিমকে, কিউরিও ফাইটার। দেন হচ্ছে আমি না তোমার একটা মানে বলতে গেলে আগস্ট থেকেই একটা বড় ফ্যান হয়ে গেছি। মানে এমন হয়ে গেছে ঘটনাটা আমার মানে যে কোনো আমাকে শুনতে হবে, ঠিক আছে? তো এবার আমি ঘটনায় আসি। আমাকে ঘটনাটা স্টার্ট করতে হলে একটু ব্যাকে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে এবার আমার পড়াশোনা, আমার সবকিছু হয় আমার মামা বাড়িতে, ঠিক আছে? ওখানে মামা বাড়িতে জন্ম, মামা বাড়িতে পড়াশোনা। এবার আমি বড় হই আস্তে আস্তে, ওখানে স্কুলে পড়ি, স্কুল কমপ্লিট হয়, দেন কলেজ আসে। এবার তুমি তো জেনেই থাকবে কলেজে বাচ্চারা পড়ার সঙ্গে সঙ্গে কাজও হয়ে, আজকালকার বাচ্চা তুমি তো জানো জেনারেশন অবভিয়াসলি। তো এবার আমি কাজের জন্য যখন ট্রাই করি, আমার মা বলে যে তুই কাজ যদি খুঁজছিস তাহলে কাজ আমাদের দোকানেই তুই কর, আমাদের দোকানে তো বাচ্চা লাগবে, তুই কাজ এখানে জয়েন কর। এবার আমি ভাবলাম হ্যাঁ মামার কাছে থাকবো, মামার চোখের সামনে থাকবো, ভালোই হবে, কোনো সুবিধা অসুবিধা হলে মামা হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? এবার আমি কাজে জয়েন করি, যাই 2018 সালে জয়েন করি আমি। কাজ 2018 ভালোভাবে কাটে, 2019 ভালোভাবে যায়, লাস্টের দিকে আসে করোনা। ওখানে একটু প্রবলেমটা ডিস্টার্বিং হয়ে যায় কি, অবভিয়াসলি জানো করোনার টাইমে তো সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল, লোকের কাজ কাজে চলে গেছিল। যখন কাজ চলে যায়, এবার মামা আমাকে বলে যে অবভিয়াসলি মামা বাড়িতে আছি, দেখো একটা জিনিস হচ্ছে মামা বাড়ি আর নিজের বাড়ির মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে? এটা সত্যি কথা। মামা বাড়ি, হ্যাঁ এটা সত্যি কথা। আমাকেও নিজেকে খুব খারাপ লাগছে ওখানে। এবার আমি হচ্ছে ওখান থেকে আমি বাড়ি চলে আসি
চলে আসি আমাদের বাড়ি কৈখালি, ঠিক আছে। এবার কৈখালিতে থাকি, তো এবার করোনা পুরো কাটাই, মানে করোনা পুরো কাটে। এবার হচ্ছে আমি আমার মাসির যে ছেলে ওকে ফোন করি, আমি বললাম, ফোন করে বলি যে দাদা আর দেখ ঘরের মধ্যে তো থাকা অবভিয়াসলি, দেখো একটা কাজ করা বাচ্চা আর ঘরে বসে থাকা বাচ্চার মধ্যে ডিফারেন্স আছে অবভিয়াসলি। তো এবার আমি ওকে বলি যে দেখ দাদা একটু কাজ দেখে দে, আর কাজ যদি পাস একটু বলিস। এবার কিছুদিন পর ও আমাকে ফোন করে যে দেখ একটা কাজ আছে, গ্রসারি স্টোর। ওদের গ্রসারি স্টোরটা কিরকম, উপরে ঘর, মানে মালিকের ঘরটা উপরে, নিচে দোকান হয় না, ঘরের নিচে দোকান তুমি দেখে থাকবে অবভিয়াসলি, এমনি গ্রসারি স্টোর। ওরা বললো ওরা বাচ্চা খুঁজছে আর তোকে ওখানে রাখবে আর স্যালারি দেবে। এবার স্যালারি কত দেবে অবভিয়াসলি আমি এখানে বলবো না, স্যালারি কত আমি পাচ্ছিলাম। তো এবার স্যালারি দেবে, ওখানে খাওয়া দাওয়া ওদের, থাকা ওদের, ঠিক আছে। ঠিক আছে, ভালোই হলো। আর ওখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, কোনো প্রবলেম হবে না, আর হচ্ছে ভালোই কাটবে। এবার কি হয় না, ওখানে যাই, ওখানে যাওয়ার পর মানে ওটা উড়িষ্যার একটা এমন সুন্দর জায়গা, তুমিও আই হোপ শুনেছো নাম, আমি নামটা পরে তোমায় বলবো। এবার আমি ওখানে যাই, কাজ করতে যাই, আর ওরা মানে ঘরের মানে বিশ্বাস করবে আমি কাজ ছেড়ে দিচ্ছি বলে বলছি না, ওরা এত ভালো ছিল না, মানে পুরো ফ্যামিলির মতন। একটা ঘরের ফ্যামিলি হয় না, ফ্যামিলি মেম্বাররা যেমনি হয়, ভালোভাবে 2 বছর কাটে, কোনো প্রবলেম হয় না। এরপরে আসে আমাদের বাঙালির জেনে থাকবে পর্ব ভাইফোঁটা আছে, কালী পুজোর পরেই আসে। এবার আমি ভাইফোঁটাতে আসি বাড়িতে। এবার বাড়িতে যখন আসি, এবার ওই টাইমে ভাইফোঁটার দিনই পড়েছিল আমার মামার ছেলের বার্থডে। এবার মাসিরা প্ল্যান করেছিল যখন ভাইফোঁটা হচ্ছে মামারা তো আসবে, এবার মামাদের সঙ্গেই একসঙ্গে বার্থডেও হবে সেলিব্রেট, এদিকে ভাইফোঁটাও হবে, একসঙ্গে হয়ে যাবে। এবার আমাকে বলে ফোন করে মা যে এরকম আছে, তুই আসবি? আমার হ্যাঁ, যাবো না কেন। তারপর আমি মালিককে বলি যে এরকম ছুটি লাগবে আর আমি যাব, আর আমি ওখানে শেষ হয়ে গেলে আমি চলে আসবো, ঠিক আছে। কৌস্তবদা এর পরের পার্টগুলো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে, মন দিয়ে শোনো, ভয় আছে। এবার আমি ওখানে যাই, যাওয়ার পরে আমি কাজ ওখানে ভালোভাবে কাটাই, সবকিছু ঠিকভাবে হয়। এবার আমি ওখান থেকে রিটার্ন যখন আসি, আচ্ছা কৌস্তবদা আমাকে একটা কথা বলো, তুমি ধরো ঘরে ছুটিতে গেছো, এবার ধরো এক্সাম্পল বলছি, তুমি ধরো একটা সেলিব্রেট কিছু হচ্ছে, তুমি গেছো ওখানে, সেলিব্রেট হলো, সব হলো, অবভিয়াসলি তুমি কাজে রিটার্ন আসবে, কাজের জায়গা অবভিয়াসলি তুমি রিটার্ন আসবে না, থোড়ি না তুমি কাজ ছেড়ে দেবে ওখানে। তো এবার কি হয় না, আমি কাজের জায়গায় যখন রিটার্ন আসি, কৌশলরা বিশ্বাস করবে না, আমি যখন 10-এ করে আসি না, আমার ইচ্ছা হচ্ছিল না যে আমি কাজে যাই, এরকম আমাকে লাগছিল। মনে হচ্ছিল কেউ একটা আমাকে যেন টানছে, মানে মানে ও চাইছে না যে আমি কাজে যাই বলে, কেউ একটা তো ছিল, ঠিক আছে। তো এবার আমি আসি কাজে। এরপরে হয় নভেম্বর মাস, নভেম্বরে একটা বিয়ে পড়ে, ঠিক আছে। এবার একটা ওয়েডিং, অবভিয়াসলি যেন একটা বন্ধুর ওয়েডিং, মানে বুঝতেই পারতে হবে, বন্ধুর ওয়েডিং মানে বিরাট বড় ব্যাপার, ঠিক আছে। এবার বন্ধুর ওয়েডিং এ গেছি, ওয়েডিং কমপ্লিট হলো, রিসেপশন কমপ্লিট হলো, ওই উড়িষ্যার মধ্যেই একটা ডিস্ট্রিক্টে। তো এবার কমপ্লিট হয়, যখন আমি আসি না, আমি বাস থেকে নেমেছি, ওই জায়গার মানে যেখানে কাজ করছিলাম ওখানে নেমেছি, আমাকে আর ইচ্ছাই করছে না কৌস্তবদা যে আমি কাজে যাই, মনে হচ্ছে আমি এক্ষুনি এখান থেকে বাড়ি চলে যাই, মানে কাজে যেতে মানে ইন্টারেস্টই হচ্ছে না, মানে মনে হচ্ছে কাজ কথা শুনলে যেন উদ্যাগ জ্বর আসছে, এরকম অবস্থা, ঠিক আছে। আর ওখান থেকে না গিয়ে আমি কাজের ওখান না গিয়ে বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট চলে যাই মাসির বাড়ি, ঠিক আছে। আমার উড়িষ্যাতে মানে যেখানে কাজ করছিলাম ওখানে আমার মাসির বাড়ি, নিজের মাসির বাড়ি, ঠিক আছে, ওই ডিস্ট্রিক্টে। মাসির বাড়িতে যখন চলে, মাসি বলে তুই কাজটা ছিল তুই চলে আসিস। আমি বললাম যে না, আমাকে কেন যেতে ইচ্ছা হচ্ছে না,
আমি চলে আসলাম ওখানে। মাসি এবার ভেবেছে কি যে বোধহয় কাজে যেতে দুদিন থেকে তারপরে যাবে কাজে, ঠিক আছে। এবার ওই ভেবেছে এবার মাসির বাড়িতে ফ্যামিলি হচ্ছে ওদের জয়েন্ট ফ্যামিলি, মানে মাসির 3 ছেলে 3 বউ তাদের বাচ্চা, ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলি। দাদারা ভালো পোস্টে চাকরি করে, সবাই ব্যাংকে চাকরি করে, ভালো মানে পজিশন অনেক ভালো, ঠিক আছে। এবার কি হয়, সেই দিন রাত্রিরে হচ্ছে রাত্রে শুয়েছি। ঘরের স্ট্রাকচারটা একটু বলে দিই। বেডরুমে ঢুকলে হচ্ছে তোমার বেডের সাইডেই হচ্ছে জানলা, ঠিক আছে। একটা পায়ের দিকে জানলা, একটা তোমার মুখের দিকে জানলা, ঠিক আছে। এরকম স্ট্রাকচারটা। মুখের দিকে যে জানলাটা, ওর থেকে ওই জানলার থেকে রাস্তা দেখা যাচ্ছে, মানে ওখানে লোকরা যাওয়া আসা করে, ঠিক আছে। আচ্ছা, এবার রাত 3টে বাজে, ঠিক আছে। আমার কানে একটা ভয়েস আছে, রে যাবি না, চল, রে যাবি না, একটা মেয়ের গলা। আচ্ছা আচ্ছা। ওর শব্দ আমি যখন চোখ খুলি কি দেখে জানো? কি দেখো? এটা মেয়ে না ফ্রক করে আমার গায়ে কাটা দিচ্ছে, মেয়েটা ফ্রক করে দাঁড়িয়ে আছে, মানে হোয়াইট কালার ফ্রকের উপরে ফুল ফুল করা, ঠিক আছে। মানে আমি স্ট্রিট আলোতে যতটুকু দেখতে পেরেছি, একটা সাইড না পুরো পুড়ে গেছে, চুল ফুল পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে। আমাকে একটা কৃপি হাসি দিয়ে বলছে, কিরে যাবি না, চল, কিরে যাবি না, এইটাই বলে যাচ্ছে। আমি না তোস্তদা দেখে আমার পিঠের থেকে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল, মানে আমি চিল্লিয়ে উঠেছি। এবার মাসি সাইডে শুয়েছিল, মাসিও ঘুম থেকে উঠে গেছে, কিরে কি হলো, আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি কিন্তু কিছুই বলছি না, আমি খালি একটা জিনিস খালি আঙ্গুল দেখাচ্ছি জানলার দিকে, মুখ থেকে কিছু আওয়াজ বেরোচ্ছে না, এতটাই আমি ভয় পেয়ে গেছি। এখান থেকে কিন্তু প্রবলেম স্টার্ট হলো কৌস্তবদা, ঠিক আছে। এবার আমাকে জল দেয়, দাদা বৌদিরা উঠে আসে, জল দেয়। কিছুক্ষণ পর আমি ধাতস্থ হই, দেন তারপর আমি বলি পুরো ঘটনাটা যা যা হয়েছে সেটা বলি। বলার পর মাসি বলে যে এরকম তো এখানে কিছু নেই, তুই প্রথমবার বলছিস, আমরা তুই এতদিন আছি কোনো কিছু নেই, তুই বোধহয় ঘুমের মধ্যে স্বপ্নতে দেখেছিস, আর এটা কিছু একটা হ্যালুসিনেশন করছিস, ঠিক আছে, হয় না, মানে সব বলে যেটা। এবার আমি যখন বললাম তখন তাও হয়ে থাকতে পারে। এবার আমি শুয়ে পড়ি। এবার তার পরের দিন আমাকে মালিক ফোন করে, যেখানে আমি কাজ করছিলাম গ্রসারি স্টোরে, ফোন করে বলে তুমি কি আসবে না। কৌশলদা আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যায় না, আমি যাব না, আমার ইচ্ছা নেই কাজ করার, আমি মানা করে দিই। তো কাজটা কিন্তু চলে যাবে আমার হাত থেকে। এবার কি হয়, এবার এটা আমার মাকে জানায় মাসি যে এরকম কাজ মানা করে দিল, এবার এখানে পড়ে আছে। মাকে বললো, মানে মাকে বললো, ঠিক আছে। এবার মা কি করবে, এবার দেখো একটা ছেলে যখন কাজ নেই, একজন পরের বাড়িতে গিয়ে বসে আছে, অবভিয়াসলি মায়ের তো একটা টেনশন হবে না, মা বাবার হবে তো। এবার মা খোঁজে কাজ একটা জায়গায় পাই কলকাতার ভিতরে, একটা সুন্দর কালী মন্দিরে। যেহেতু আমরা ব্রাহ্মণ, আমার বাবা পুজো করে, তো এবার বাবা বলে যে ভালোই তো, কালী মন্দির ভালো, পুজো করবে, ওখানে থাকবে, পুজোটাও শিখে যাবে। তো আমরা কালী মন্দিরে পুজো পেলাম। ওদের বাড়িতে যখন যাই, মানে ওরা বললো যে এখানে পুজো করবে, এখানেই থাকবে, আমরা খেতে দেবো, সব দেবো, তার মধ্যে মাইনেও দেবো, পুজোটাও এখানে শিখে যাবে। বিশ্বাস করবে না কৌতূহলে আমার মন্দিরে যেতে মানে মনে হচ্ছিল, মানে এত বিরক্তিকর লাগছিল, এত অ্যাগ্রেসিভ নিজেকে লাগছিল, মানে আমাকে ইচ্ছাই নেই মন্দিরে যেতে, এরকম আমার মধ্যে চলে এসেছিল। একটা মানুষের কখনো হতে পারে একটা মন্দির ভালো জায়গায় কাজ পেলে কেউ মানা করে বলো তো আমাকে? এবার যখন বলে এই কথা, এবার আমাকে একটু খারাপ লাগে, এবার বাধ্য হয়ে যখন দেখলাম কোনো কাজ নেই, আমাকে থাকতে হলো ওখানে, আমি থাকলাম। এবার ওখানেও কাটে, 1 মাস কাটে। এবার এদিকে
আমি উড়িষ্যাতে যেখানে মামার দোকানে, যেখানে যেই ডিস্ট্রিক্টে আমি মামার বাড়ি, ওইখানে আমার বন্ধুরা ছিল। এবার বন্ধুদেরকে কল করি যে আমাকে একটা কোনো কাজ ঠিক করে দিবি। এবার একটা বন্ধু বলে যে ঠিক আছে আমি দেখছি, দেখে তোকে জানাবো। এবার বন্ধুরা 2-3 দিন পর আমাকে ফোন করে যে হ্যাঁ একটা কাজ পেয়েছি, আর একটা হোটেলে মানে তোকে দেখাশোনা করতে হবে অ্যাজ এ ম্যানেজার, ঠিক আছে, স্যালারি ভালো স্যালারি আছে, খাওয়া দাওয়া থাকা তোর নিজের, আর ওরা থাকতে দেবে, আর ভালো স্যালারি আছে, তুই চলে আয়। এবার বিশ্বাস করবে যখন এই কথা যখন শুনলাম, মানে মনে হলো যেন আমি স্বাধীন হয়ে গেলাম, হয় না, মানে মনে হয় যে একটা বন্ধ জায়গার থেকে আমি স্বাধীন হচ্ছি এরকম। এবার ওদেরকে বললাম যে আমি এখানে তোমাদের এখানে করবো না, আর হচ্ছে আমার করার ইন্টারেস্ট নেই, আমি চলে যাচ্ছি, এই বলে আমি চলে যাই। এবার কৌস্তবরা ওখানে যখন যাই, হোটেলটা খুব ভালো, মানে খুবই ভালো। এবার আমি প্রথম দিন যখন যাই কিছু হয়নি, এবার আমাকে মালিক এসে বুঝিয়ে দেয়, তোমার এই কাজ সব বুঝিয়ে দিয়ে মালিক চলে যায়। এবার হচ্ছে লোক আসা আরম্ভ হয়, বুকিং চলে। কৌস্তবরা ওখানে না টোটাল 8টা রুম ছিল, 8টার মধ্যে না 7টা রুম ইউজ হতো, একটা রুম সবসময় তালা দেওয়া থাকতো। আমি জানি না কেন একটা রুম সবসময় তালা দেওয়া থাকতো। আমি একদিন মালিককে জিজ্ঞেস করলাম যে দাদা এই রুমটা তালা দেওয়া কেন? দাদা তখন ও বলে যে তুমি তোমার কাজের মধ্যে মতলব রাখো, তুমি তোমার কাজ মন দিয়ে করো, ওই রুমে কি আছে তোমার জানার কি দরকার? আর না দেখো বুকিং আসছে, আর বুকিং রুমের মানে রুম কম আছে বলে আমি হচ্ছে বুকিং মানা করে দিচ্ছি, তোমারই লস হচ্ছে, আমার কিছু না। ও বলে যে না তুমি তোমার কাজের মধ্যে মতলব রাখো, ও রুম আমার দরকার, আমার এই রুমের মধ্যে যা হবে হবে। হ্যাঁ ঠিক আছে। এবার কি হয় না, একদিন আমার সাথে ওই রুমের চাবিটা আমার হাতে পড়ে যায় কোনো কারণে। আমি যাই, যে রুমের দরজা খুলে দেখি বেড আছে, মানে ঘরের মধ্যে একটা যে থাকে রুমের মধ্যে, খাট আছে, টেলিফোন রাখা আছে, বাথরুম আছে, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, এভরিথিং আছে, 0 পাওয়ার বল আছে, টিভি আছে, সব আছে। বাট কিন্তু ওই রুমটা মানে আলাদা রুমের থেকে ওই রুমটার এনভায়রনমেন্ট পুরো আলাদা, আলাদা রুমের টেম্পারেচার, ওই রুমের টেম্পারেচার পুরো আলাদা। কৌস্তবদা ওই রুম পুরো ঠান্ডা, মানে এত ঠান্ডা, তোমার ওই রুমে মানে গরমের দিনে তুমি যদি ওই রুমে ঢোকো তোমার ফ্যান ফ্যান কিছু লাগবে না, তুমি অমনি শুয়ে পড়বে, এত ঠান্ডা। এবার আমি আমার মধ্যে এবার তখন ওই টাইমটা গরমের টাইম ছিল, মে মাস। আমি মনে হয় যা হোক ভালো হলো, এই রুমে আমি শুয়ে পড়বো রাত্রিরে, মালিক তো জানবে না, আর এই রুমে শুয়ে পড়বো ঠান্ডাতে, ঠিক আছে। এবার আমি হচ্ছে মালিককে না জানিয়ে এবার শুয়ে পড়ি, রাত্রিরে শুই। এবার সব কাজ শেষ করে রাত্রিরে শুই তাড়াতাড়ি, মানে 9টা-10টার মধ্যে শুয়ে পড়তে হয়। 4:30-5টার মধ্যে হোটেল খুলে দিতে হয় দরজা, কারণ লোকরা আসা যাওয়া করে, লোকরা বেরোয়, ঠিক আছে। এবার জানোই তো ওই ডিস্ট্রিক্টে, মানে আমি যে ডিস্ট্রিক্টটা কথা বলছি ওইখানে জানো সব ট্রাভেলিং আছে, মানে ঘোরার জায়গা আছে, লোকরা যায়, মন্দিরও আছে, ঠিক আছে। তো এবার আমি হচ্ছে ওই ঘরে শুতে যাই। কৌস্তবদা রাত তখন বাজে 2:30। আমি হঠাৎ একটা সাউন্ডে আমার ঘুম ভাঙলো, মানে দেখবে কোনো পুরোনো ফ্যান যদি বন্ধ হওয়ার সময় একটা সাউন্ড হয় না, কিরকম একটা, ওরকম একটা সাউন্ড হয়। আমি যখন চোখ খুলি না কৌস্তবদা, কি দেখি জানো? কি দেখো? একটা বউ শাড়ি পরা ফ্যানে ঝুলছে, রক্ত টপ টপ হয়ে পড়ছে নিচে। এটা আমি দেখে লিটারেলি আমি মানে ভয়তে মানে পুরো কাঠ, মানে আমি উঠতে চাইছি, শুয়ে আছি, আমি জিনিসটা দেখছি, আমি উঠতে চাইছি বাট আমি উঠতে পারছি না, মানে পুরো বলে না স্লিপ প্যারালাইসিস ওরকম হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার কি হয় না, ওটা অনেকক্ষণ দেখি, কিছুক্ষণ পর দেখি ওটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তারপরে আমি পুরো ঠিক, মানে আমি উঠতে পারছি, সব সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে জল ফল খেলাম, নিচে তাকালাম,
প্রস্রাবের নিচে ওই টপ টপ করে রক্ত পড়ছিল না, ওগুলো কিচ্ছু নেই, পুরো ভ্যানিশ। উপরে কোনো হ্যাঙ্গিংও নেই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা। এই রাতটা আমার কাটে এরকম। এবার তারপর দিন আমি নিজের থেকে ঠিক করি যে না বাবা, আমি ওই ঘরে শোবো না, ঠিক আছে, শোবো না। এবার আমি চলে আসি আলাদা রুমে শুতে। সেই দিন রাত্রির ঘটনাটার সময় কতটা ভয়ঙ্কর। রাত্রিরে আমি শুয়েছি, রাত 3:30 বাজে, ঠিক আছে, একটা নখ। এবার দরজা যখন নখ, আমি রাত্রে হই কার কি দরকার হলো ভাই, এত রাত্রে নখ করছে। দরজা খুলে আমি দেখি একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ, দুজন। ওদেরকে না আমি সারাদিনের মধ্যে একবারও দেখিনি। অনেক লোক ছিল, বাট সারাদিনের মধ্যে আমি একবারও দেখিনি ওদেরকে। ও দরজা খুলেছি যখন, ওরা বলছে আমাদেরকে ওই রুমটা খুলে দাও না। কোন রুমটা বলো তো? যেই রুমটায় ঘটনাটা হয়েছিল। ওরা লিটারেলি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদেরকে ওই রুমটা খুলে দাও না, আমরা ওই রুমে থাকবো। আচ্ছা। আমি বলতে গিয়ে গায়ে কাঁটা লাগ দিচ্ছে। আমি তখন বলি যে না না, ওই রুম দেওয়া যাবে না, আর আমার এখানে রুম ফুল, হচ্ছে এখানে আমার রুম ভর্তি, আমি দিতে পারবো না তোমার কাছে। হচ্ছে আমার এই রুম সব ভর্তি, আমি কোনো রুম দিতে পারবো না, তোমরা চলে যাও, আলাদা কোনো হোটেল এখানে থাকার দরকার নেই, ঠিক আছে। এবার আমি দরজা বন্ধ করি। দরজা বন্ধ করে আমি কি চিন্তা করি জানো? আমি তো রাত্রে তো দরজা বন্ধ করে শুয়েছিলাম, মানে মেন গেট। তো ওরা ঢুকলো কোন দিক দিয়ে? এসে নক করছে। আচ্ছা, তারপর আমি লিটারেলি আমার গায়ের থেকে, মানে তখন ডিসেম্বর মাস চলছে, আমার গায়ের থেকে ঠান্ডার মধ্যে আমার গায়ের থেকে পুরো ঘাম বেরিয়ে গেছে একদম। এখনো লিটারেলি আমি ঘামছি কথা বলতে গিয়ে। আচ্ছা। এবার আমি যখন দরজা খুলি না, মানে ওই একটা লোক দরজা খুলে তো যাবে না, যেটা তো টাইম লাগবে। আমি দরজা খুলে দিয়ে কেউ নেই, দরজা লক। আমি যে মেন গেটটা লক করেছিলাম ওটা লক। আমার লিটারেলি গায়ের থেকে মানে পুরো গাটা দিয়ে উঠেছে যে কে ছিল, তাইলে ওরা কে ছিল। আমি তারপর দিন মালিককে চেপে ধরি যে আমাকে বলতেই হবে এখানে কি আছে, আমাকে বলো। আমি কারণ অনেক ভয় পেয়েছি, বলো। তখন আমাকে মালিক বলছে যে তুমি কি দরজার রুমটা খুলেছিলে? আমি তখন বললাম যে হ্যাঁ খুলেছিলাম, ওই ঘরে শুয়েছিলাম। বলছি কেন শুয়েছিলাম? আমি তো তোমাকে একবার মানা করলাম ওই ঘরে শোবে না, তুমি কেন শুয়েছিলে? আমি বলি যে না, ওই ঘরে ঠান্ডা ছিল, সেই জন্য গরমের টাইম ছিল, আমি সেই জন্য শুয়েছিলাম। তখন মালিক বলে যে ওই ঘরে দুজন হাজব্যান্ড ওয়াইফ এসেছিল, বিহারে থাকতো, ওরা ঘুরতে এসেছিল হানিমুন করতে, ঠিক আছে। এবার ওই ঘরটাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাত্রে কিছু একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার কারণে বউটাকে মার্ডার করে হ্যাঙ্গিং করে দেয় ফ্যানে, ঠিক আছে। কি বলছো? হ্যাঁ, তারপর মার্ডার করে হ্যাঙ্গিং করে দেয়। ওই টপ টপ করে রক্ত পড়ছিল না, বললাম না রাত্রিরে, ওই টপ টপ করে রক্ত মার্ডার করেছিল, ওই টপ টপ করে রক্ত পড়ছিল, ঘর খারাপ পুরো রক্ত। আর ছেলেটাও বিষ খেয়ে ওই ঘরে মরে গেছিল, পয়জন খেয়ে। এই ঘাত মারা ওষুধ হয় না, খেয়ে মরে গেছিল ওই ঘরে। মানে ঘরের দুজনের বডি সকালবেলা মানে মৃত অবস্থায় বেরিয়েছিল। সেই জন্যে ওই ঘরটা বন্ধ। এখনো আছে, তুমি যদি চাও সত্যতা, তুমি যদি চাও তোমাকে নাম্বার দিয়ে দেবো, তুমি গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবার আসি পরের ঘটনায়। আমি ওখান থেকে কাজ ছেড়ে দিই। আমি বলি না ভাই, আমি এখানে কাজ করতে পারবো না, আমি কাজ ছেড়ে দিই। এটা কাজ ছাড়ার পর আমি আসি একটা দোকানে, মানে রোড সাইড ধাবা, দেখেছো রোড সাইড ধাবা যেরকম হবে, ওই ধাবাতে একটা কাজ পাই, ভালো স্যালারি। কাজ কি না, সার্ভিস বয়, মানে খাবার দিতে হবে, খাবার হচ্ছে রিসিভ করে খাবার দিতে হবে, এই হলো কাজ। ওখানে এবার কাজ করতে যাই। এবার কি হয় না, ভালোই কাজ চলছিল, সব ঠিকঠাক। তার মধ্যে রথযাত্রা পড়ে, ভালোভাবে কাটে সবকিছু, ঠিক আছে। একদিন রাত্রিরে আমাদের কাজ যখন শেষ হয়, রাত্রিরে আমরা যাই হচ্ছে ইয়েতে ফ্রেশ হতে, ঠিক আছে।
এবার আমরা ফ্রেশ হতে যখন যাই বাথরুমে, আমাদের ওখানে যে বাথরুমটার স্ট্রাকচার হচ্ছে, বাথরুমের পেছনে একটা জঙ্গল, ঠিক আছে, পুরো দূর দূরান্ত পর্যন্ত পুরো জঙ্গল। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যখন বাথরুম থেকে যখন বেরোই, তখন বাজে রাত 12:30 বেজে গেছে, কেউ নেই, পুরো নিঝুম রাত, পূর্ণিমার রাত। আবার ওই সাউন্ডটা, ফিরে যাবি না? কোনটা? যেটা দেখেছিলাম মাসির বাড়িতে জানলার থেকে, ফিরে যাবি না? তুই তো আমাকেই দেখেছিস, চল। পেছনে ঘুরে দেখি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। কতটা ডিস্টেন্সে বলো তো? আমার থেকে 2 হাত হবে ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি তখন কি যে করবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে এইটাই আসছে, ভাই এই মেয়েটা কে, এই জিনিসটা কি, ভাই আমার পেছনে কে? আমি তখন একটাই ঠাকুরকে মনে মনে বলছি যে ঠাকুর এই কাকে দিয়েছ আমার পেছনে কে পড়েছে? আমি এটা বুঝতেই পারছি না কে পড়েছে। আমি তো শান্তিতে থাকতে গেছি, শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? আমি এই একটাই জিনিস মানে আমার ইয়ের মধ্যে আসছে, মনের মধ্যে এইটা মনের মধ্যে চিন্তা করার পরে হঠাৎ এই ভ্যানিশ নেই, কিছু নেই, নর্মাল, সব যেমনি নর্মাল চলে নর্মাল। এবার ওখানে থাকতে থাকতে হঠাৎ আমার একদিন হয় শরীর খারাপ, জ্বর হয়, শরীর খারাপ মানে ভীষণ জ্বর, মানে আমি বিছানাতে উঠতে পারছি না, এরকম অবস্থা। এবার ওখানে রাত আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল ওই রুমে টোটাল 5 জন থাকতো। এবার রাত যখন জ্বরের যেদিন জ্বর হয় সেদিন সারাদিন আমার ভালোভাবে কেটে গেছে, কোনো অসুবিধা নেই। রাত্রিরে তো কেউ নেই। আবার এই ঘরটা যেখানে, ঘরের পেছনে এই জঙ্গলটা। রাত্রিরে আমি লাইট জ্বালিয়ে শুয়েছি, জ্বর, শরীর খারাপ, মানে মাথা ব্যথা করছে, এরকম অবস্থা। এবার আমি রাত্রিরে শুয়েছি, তখন বাজে ওই কটা হবে, 9:30 10টা হবে রাত। আমি লাইটটা গিয়ে বন্ধ করে 0টা অন করেছি। এবার বন্ধ করে যখন শুয়েছি, কিছুক্ষণ পর দেখি লাইটটা অন হলো। আমি ভাবলাম কেউ রুমে আসলো বোধহয়, সেই জন্য অন হলো। এবার দেখি লাইটটা অন হয়ে অনেকক্ষণ আছে। তারপরে আমি চোখ খুলে যখন তাকাই, দেখি ঘরে কেউ নেই, লাইট কিন্তু অন। আমি ভাবলাম কে রে ভাই, লাইট আবার অন করে কে চলে গেল? আমি যখন বোর্ডের দিকে তাকিয়ে কি দেখি জানো কৌস্তবদা? লাইটের সুইচ অফ, লাইট কিন্তু অন। লাইটের সুইচ অফ কিন্তু লাইট অন, এটা কিরকম সম্ভব? আমি ওইটা দেখে মানে ধড়পড়িয়ে বিছানায় আমি উঠে বসি। আমি উঠে সঙ্গে সঙ্গে লাইটটাকে অন করে আবার অফ করি, দেখি লাইট বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এবার তারপরে এসে শুই। কিছুক্ষণ পর দরজাটা ভেজানো ছিল, দরজাটা অটোমেটিক খুলে যায়। খোলার পর একটা মেয়েরা দেখি পায়ে নুপুর করলে একটা আওয়াজ হয় না, ছম ছম করে, ওরকম একটা আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ যেন একটা ঢুকলো। আমি যখন পাশ ফিরে যখন তাকাই, দেখি ওই মেয়েটা যার মুখ পোড়া ছিল, পায়ে নুপুর পরা, পুরো আমার মুখের সামনে একটা কৃপি হাসি দিয়ে বলছে, রে যাবি না? চল চল আমার সঙ্গে। আমি এইটা দেখে পুরো সঙ্গে সঙ্গে আমি চিল্লিয়ে উঠি, তারপরে সেন্সলেস, তারপরে আমি জানি না কিছু। আমার যখন সেন্স আছে, দেখি আমার মালিক, তারপরে ওনার ম্যানেজার, দোকানের সবাই দাঁড়িয়ে আছে, আমি বেডে শুয়ে আছি। আমি যখন উঠি আমাকে মালিক বলে কি হয়েছে, এত জোরে চিল্লিয়ে উঠলে? তারপরে আমি এসে দেখি তুমি এমনি পড়ে আসো, কোনো সেন্স নেই। আমি তারপরে পুরো ঘটনাটা বলি যে এরকম প্রথম দিন দেখেছিলাম, তারপরের দিন হচ্ছে তোমার ওখানে ওয়াশরুমের কাছে দেখেছিলাম, তারপরে এটা। আমি বললাম এখানে কি কিছু আছে? বললো না, এখানে তো ওরকম কিছু নেই, জঙ্গল আছে, মানে জঙ্গল আছে, বাট তো নেই এখানে। আমি তখন মনে হয় চিন্তা করি যে না ভাই, এখানেও থাকা যাবে না, এবার বাড়ি যেতে হবে।
Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের দ্বিতীয় এক্সপিরিয়েন্স। আপনাদের আকাশের ঘটনাটাও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কিউরিওফাইটে আমরা কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি, তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখলেন শুনলেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।